গল্প এক প্রণয় সাইরে। অন্তিম পর্ব। লেখিকা সুলতানা তানি। কুলুকুলু ধ্বনিতে বয়ে চলছে নদী। সাগরের টানে নদী চলছে নিরবধি। নদীরে ছুটে চলায় সাগরের প্রতি আছে আকর্ষণ, আছে ভালোবাসার টান। হয়তো সীমাহীন ভালোবাসার টানেই নদী বয়ে চলছে অবিরাম, অবিরত। এমনই এক ভালোবাসার টানে আজ নদী তীরে এসেছে নির্ঝর। একটু পরেই নদী পার হয়ে পার্শ্ববর্তী জেলার চৌধুরী বাড়িতে আক্রমণ করে স্ত্রীকে ফিরিয়ে আনতে যাবে সে। সকাল সকালই নির্ঝর চলে এসেছে নদীর তীরে। কয়েকটি স্পিড বোট ভাড়া করা হয়েছে। নির্ঝর সবার আগে এসে বসে আছে নদীর তীরে। ভীষণ অস্থির হয়ে আছে আজ নির্ঝর। যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে চায় স্ত্রীকে। নির্ঝর নদী তীরে চলে আসায় বাবা চেয়ারম্যান হাবিব শেখও এবার চলে এসেছেন এখানে। হাবিব শেখ এসে মায়ভরা কণ্ঠে ছেলেকে বোঝাচ্ছেন, বাবা নির্ঝর, এত অস্থির হলে চলবে। অভিযানে যাচ্ছি আমরা। আজ বাপ ছেলে এখান থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। নেতা কখনো এভাবে কোথাও অনুসারীদের আগে এসে হাজির হয় না। তোমার তো দেখছি নেতৃত্ব সম্পর্কে কোনো জ্ঞানই নেই। এসব রাজনৈতিক আদর্শ আজ আমার মাথায় ঢুকছে না বাবা। আমার বুকের ভেতর হাহাকার করছে। বড্ড ভয় হচ্ছে আমার। সবকিছু হারাবার ভয় হচ্ছে। নির্ঝর, শেখ বংশের এক প্রজন্মের প্রথম পুত্র সন্তান তুমি। জমিদারি রক্ত তোমার গায়ে, আভিজাত্য তোমার মনে, নেতৃত্ব তোমার মগজে। এই যৌবনে এতটা ভেঙে পড়লে, এতটা দুর্বল হলে তো চলবে না। আরো বহু পথ পাড়ি দিতে হবে তোমাকে। বংশ গৌরব, ঐতিহ্য, আভিজাত্য আর নেতৃত্ব তোমায় ধরে রাখতে হবে। চেয়ারম্যান, বাবা, আমি মনে হয় অতটা শক্তিশালী হতে পারবো না। দেখছো না, নিজের স্ত্রী ফিরিয়ে আনার অভিযানে আজ অর্ণবকে নেতা মানতে হচ্ছে। নির্ঝর, মাঝে মাঝে অন্যের নেতৃত্ব গ্রহণ করতে হয়। প্রাচীনকালে রাজা, বাদশাগণ পার্শ্ববর্তী রাজ্যের সাথে আত্মীয়তা করতেন, বন্ধুত্ব করতেন। জমিদারগণ পার্শ্ববর্তী জমিদার বাড়ির সাথে আত্মীয়তা করতেন। এসবের উদ্দেশ্য ছিল রাজত্ব, জমিদারি টিকিয়ে রাখা। দুর্দিনে জমিদার, রাজা, বাদশাগণ পার্শ্ববর্তী ক্ষমতাসীন জমিদার, রাজা, বাদশাগণের কাছ থেকে সাহায্য নিতেন। অন্যকে আক্রমণের ক্ষেত্রেও সাহায্য নিতেন। তুমিও এখন স্ত্রী উদ্ধারের অভিযানে অর্ণবের কাছ থেকে সাহায্য নিচ্ছ। এখানে হীনমন্যতার কিছু নেই। অর্ণব তোমার আত্মীয়। অর্ণব তোমাকে সাহায্য করেছে বুদ্ধিমত্তা দিয়ে। তুমি বিপদে পড়ে যাওয়ায় তোমার বুদ্ধি সংকীর্ণ হয়ে গেছে। ভবিষ্যতে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। এদিকে শেখ বাড়ি থেকে নির্ঝর এবং হাবিব শেখ নদী তীরে চলে আসার পরে শেখ বাড়িতে দুঃসংবাদ এসেছে। চেয়ারম্যানের ছোট খালা পুষ্প চৌধুরী মারা গিয়েছেন। পুষ্প চৌধুরী মারা গিয়েছেন তার বাবার বাড়িতে। পার্শ্ববর্তী থানার জমিদার বাড়ি হচ্ছে চেয়ারম্যানের নানা বাড়ি তথা পুষ্প চৌধুরীর বাবার বাড়ি। কিছুক্ষণ আগে সবুজ শেখকে ফোন দিয়ে খালার মৃত্যু সংবাদ জানানো হয়েছে সে জমিদার বাড়ি থেকে। সবুজ শেখ সাথে সাথে বড় ভাই হাবিব শেখকে ফোন দিয়ে বলেছেন, ভাই, পুত্রবধূ ফিরিয়ে আনতে গিয়েছেন। আজ পুত্রবধূ ফিরিয়ে নিয়ে আসবেন। আজ আমাদের ফ্যামিলির মানুষ বাদে অন্য কোনো আত্মীয় স্বজনের ফোন কল আপনি রিসিভ করবেন না। অন্যের ঝামেলার কথা শুনে টেনশন করে নিজে ব্যর্থ হবেন না। হাবিব শেখ ছোট ভাইয়ের কথায় সম্মতি দিয়ে বলেছেন, ঠিক আছে। সবুজ শেখ কৌশলে ভাইকে আত্মীয় স্বজনের ফোন রিসিভ করতে নিষেধ করেছেন। কারণ সবুজ শেখ চাচ্ছেন না খালার মৃত্যু সংবাদ শুনে বড় ভাই হাবিব শেখ ভেঙে পড়ুক। তার ভাই সসম্মানে পুত্রবধূ ফিরিয়ে আনুক, এটাই সবুজ শেখের কাম্য। আর নির্ঝরের ফোন নম্বর এমনিতেই কেউ জানে না। এদিকে সবুজ শেখ বাড়িতেও সবাইকে হুঁশিয়ার করে দিয়েছেন পুষ্প চৌধুরীর মৃত্যু সংবাদ যেন চেয়ারম্যানকে না জানানো হয়। এদিকে বোনের মৃত্যু সংবাদ শুনে লহরীর দাদি অসুস্থ হয়ে পড়েছেন। পেটে মোচড় দিয়ে বারবার বমি করে যাচ্ছেন। বহুদিন ধরে অসুস্থ ছিলেন লহরীর দাদি। হাঁটা চলা সামান্যই করতেন। আজ ছোটবোনের মৃত্যু সংবাদ শুনে বেশি অসুস্থ হয়ে পড়েছেন। বাবার বাড়িতে গিয়ে বোনের মৃত্যু শোকে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়। সৌরভ নানিকে কিছু ঔষধ দিয়েছেন। লহরীর মাকে বুঝিয়ে দিয়েছেন ওইসব ঔষধ খাওয়ানোর নিয়ম। এরপরে সবুজ শেখ, শাহানা শেখ এবং সৌরভ মৃত্যু শোকে অংশগ্রহণ করতে চলে গেছেন পার্শ্ববর্তী থানার সে জমিদার বাড়িতে। নিরালা বেগমের মাথা ব্যথা বলে তিনি যাননি। দাদির সেবা করার জন্য লহরী মায়ের সাথে শেখ বাড়িতেই আছে।
ওইদিকে রিফাত চৌধুরী তার কথা রেখেছে। শায়রি খুনের মামলা যেন তাড়াতাড়ি দায়ের করা যায় সেজন্য নিজের পোস্টিং অর্ডার করিয়েছে রিফাত। তার চাচাকে দিয়েই সে পোস্টিং করিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রিফাত ফোন দিয়ে শৌরিকে পোস্টিংয়ের খবর জানিয়েছে। 2-3 দিনের মধ্যেই রিফাত চলে যাবে এ মডেল থানা থেকে। তাই শৌরিকে আজ সকালেই তার সাথে দেখা করতে বলেছে রিফাত। সে ক্ষতিপূরণের ড্রেস পরে রিফাতের সাথে দেখা করার জন্যই শৌরি রেডি হয়েছিল। এর মধ্যেই এসেছে মৃত্যু সংবাদ। শাহানা শেখ মেয়েকে রিফাতের সাথেই দেখা করতে বলেছেন। কারণ রিফাত এখান থেকে চলে যাবে। তাছাড়া রিফাত খুব ব্যস্ত থাকে। আবার সময় বের করতে পারে কিনা। তাই মেয়েকে যেতে বলেছেন রিফাতের সাথে দেখা করতে। যাই হোক, শৌরি বেরিয়ে গেছে রিফাতের সাথে দেখা করতে। শেখ বাড়িতে এখন ফ্যামিলির সদস্য বলতে আছে লহরীর অসুস্থ দাদি, লহরী মা লায়লা বিলকিস, নিরালা বেগম এবং লহরী। সকাল 11টার মতো বাজে এখন। একদিকে দাদির বোন পুষ্প চৌধুরীর মৃত্যু হয়েছে, অন্যদিকে দাদিও ভীষণ অসুস্থ। এসব ঘটনায় লহরীর মন খারাপ হয়ে আছে। এর মধ্যেই অর্ণব ফোন দিয়েছে লহরীকে। লহরী ফোন রিসিভ করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। আমি তো ভেবেছিলাম ম্যাডাম ভোলাভালাকে এখন পাওয়াই যাবে না। অর্ণব, গতকালই তো আপনাকে বলেছি যে এই বাটন ফোন আমার সাথেই রাখবো। এই ফোন যে আমার সাথে আছে সেটা কেউ টেরই পাবে না। লহরী, আচ্ছা, সানাইয়ের সুর শুনছেন? অর্ণব, কিসের সানাই? আমি তো কোনো সুর শুনতে পাচ্ছি না। লহরী, আমার বধূয়ার সাথে আমার বিয়ের সানাইয়ের সুর বেজেছে। দূর থেকে সে সুর আমার কানে ভেসে আসছে। অর্ণব, তাই নাকি? হুম। এখন বের হচ্ছি নির্ঝরের বউ ফিরিয়ে আনার অভিযানে। বউ ফিরিয়ে আনার পরেই আমার বিয়ের সানাই বাজবে। অর্ণব, লহরী একবার ভেবেছিল যে দাদির বোন পুষ্প চৌধুরীর মৃত্যু সংবাদ অর্ণবকে জানাবে। কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত নিয়েছে না, এখন এসব জানানো যাবে না। লহরীর মন খুব খারাপ এখন। এখন বেশি কথা বলতেও ইচ্ছে করছে না লহরীর। তবে একটা কথা এই মুহূর্তে না বললেই নয়। অর্ণবকে সে কথাই বলতে শুরু করেছে লহরী, শুনুন, আমার বড় চাচা কিন্তু পিস্তল ব্যবহার করে। যদিও কখনো কাউকে খুনটুন করেনি। তারপরেও একটু সাবধান করে দিয়েন। আমার বাবাও সকালে চাচাকে সাবধান করে দিয়েছে। ঠিক আছে, আবারও সাবধান করে দেব। অলরেডি নির্ঝরকে একবার সাবধান করেও দিয়েছি। এসব গোলাবারুদের কথা বাদ দিয়ে এবার আপনি আমায় একটু আই লাভ ইউ বলুন তো। অর্ণব, বিভিন্ন অশান্তির মধ্যে লহরীর কি এখন এসব ভালো লাগে? যদিও অর্ণব তো এখানকার এসব মৃত্যু বা অসুস্থতা সম্পর্কে কিছুই জানে না। অর্ণবেরই বা কি দোষ? যাই হোক, লহরী এখন প্রেমের মুডে নেই। তাই লহরী বলে দিয়েছে, ধুর মিয়া, এখন এসব বলার সময়। ইসস, কত বড় একটা ঝামেলায় যাচ্ছি। আর ম্যাডাম একটু আই লাভ ইউ পর্যন্ত বলতে চাচ্ছে না। আমি কিন্তু আপনার ভাইয়ের বউ আনতে যাব না। অর্ণব, ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইট। লহরী, এমন আই লাভ ইউ গ্রহণযোগ্য নয়। সুন্দর করে আই লাভ ইট বলে একটু আদর করে দিন তো। অর্ণব, আপনার বিয়ের সানাইয়ের সুর আমার কানে আসুক। বিয়ে হলেই আপনার সব দাবিদাওয়া একসাথে পূরণ করে দেব। এখন আমাদের বউ ফেরত আনতে চান। আপনি সাবধানে যাবেন, সাবধানে থাকবেন। অনিক ভাইয়াকেও সাবধানে রাখবেন। আমি এখন ফোন রাখি। গুড বাই। লহরীর সাথে কথা শেষ করার পরে অর্ণব কল দিয়েছে লহরীর চাচা চেয়ারম্যানকে। চেয়ারম্যান ফোন রিসিভ করে বলছে, হ্যালো। অর্ণব সালাম দিয়ে চেয়ারম্যানকে বলছে, আঙ্কেল, একটা দরকারি কথা ছিল। আগেও আমি নির্ঝরকে একবার বলেছিলাম। এখন আপনাকে বলতে চাচ্ছি। বলো বাবা। চেয়ারম্যান, আমার অনুরোধ হচ্ছে এক ফোঁটা রক্তপাতও করতে পারবেন না। দেশে আইন আছে। অপরাধীর বিচার আইনের আওতায় এনে করা হবে। এসব আমায় বলতে হবে না বাবা। আমার ছোটবেলা থেকেই আমাদের শেখ বাড়িতে বন্দুক ছিল। বেশ কয়েক বছর ধরে পিস্তল ব্যবহার করছি। কখনো কাউকে তো খুন করিনি। আমার আরও তোমাকে নিয়ে টেনশন ইচ্ছে। চেয়ারম্যান, আমাকে নিয়ে ভাববেন না। লতিফ চৌধুরীর বড় নাতি আমি। ছেলের ঘরের হিসেবে যদিও রাকিব বড় নাতি, কিন্তু রাকিব বয়সে আমার কয়েকদিনের ছোট। সে হিসেবে আমি লতিফ চৌধুরীর বড় নাতি। চৌধুরী বাড়ির কেউ আমার গায়ে টোকাও দেবে না। কারণ নানা আমায় অনেক ভালোবাসতেন।
নানার কারণেই চৌধুরী বাড়ির মোটামুটি সবাই আমাকে ভালোবাসে। ওরা কেউ আমার বড় কোনো ক্ষতি করবে না। সেটাই যেন হয়। আমরা তো তোমাদের জেলায় চলে এসেছি। তুমি কখন যোগ দেবে আমাদের সাথে? চেয়ারম্যান নির্ঝর আমাকে কিছুক্ষণ আগেই বলেছে যে আপনারা চলে এসেছেন। আমরা দুভাই 10 মিনিটের মধ্যে আপনাদের সাথে যোগ দিচ্ছি। অর্ণব ঠিক আছে। শেখ বাড়িতে ঘটে গেছে আরেক ঘটনা। নিরালা বেগম বেশ জোরে জোরে চিৎকার দিয়ে যাচ্ছেন। উনার নাকি ভীষণ মাথা ব্যথা করছে। সৌরভকে ফোন দিয়ে লহরীর মা নিরালা বেগমের কথা জানিয়েছিল। সৌরভ ঔষধের নাম বলে দিয়েছে। লহরীর মা নিরালা বেগমকে ঔষধ আর পানি দিয়ে আবার শাশুড়ির কাছে চলে এসেছেন। কিন্তু ঔষধ খেয়েও নিরালা বেগমের নাকি মাথা ব্যথা কমছেই না। নিরালা খুব করে অনুরোধ করছেন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। লহরীর মা পড়েছেন মহাবিপদে। কারণ লহরীর দাদির অবস্থা খুবই খারাপ। তাকে লহরীর কাছে রেখে নিরালা বেগমকে নিয়ে হসপিটালে যেতে পারবেন না। কারণ লহরীর দাদি বারবার বমি করছে। এর মধ্যে একবার গানও হারিয়েছিলেন। এসব ঝামেলা ফেস করার অভিজ্ঞতা নেই লহরীর। নিরালা বেগমও নাকি একা হসপিটালে যেতে পারবেন না। মাথা ঘুরে পড়ে যেতে পারেন। তিনি বারবার লহরীকে তার সাথে যেতে বলছেন। লহরী যেতে রাজি হচ্ছে না। নিরালা বেগম লহরীকে বলছেন, তোর মা বাড়িতে থাকুক। তুই আমার সাথে চল। কারণ আমার সাথে তোর মা গেলে এর মধ্যে তোর দাদির যদি ভালোমন্দ কিছু একটা হয়ে যায়। লহরী এবার ভয় পেয়েছে। লহরীর মা লায়লা বিলকিসও মেয়েকে নিরালা বেগমের সাথে যেতে বলছেন। মা হসপিটালে গেলে দাদির ভালোমন্দ কিছু একটা হয়ে যেতে পারে ভেবে লহরী চাচির সাথে যেতে রাজি হয়েছে। এবার লহরী বেরিয়ে গেছে নিরালা বেগমের সাথে হসপিটালের উদ্দেশ্যে। লোকজন নিয়ে অর্ণব, নির্ঝর চলে এসেছে চৌধুরী বাড়িতে। চেয়ারম্যান আর অনিক তো সাথেই আছে। কিন্তু এখানে এসে দেখা যায় চৌধুরী বাড়ির গেটে তালা লাগানো। কিন্তু তালা কেন? বাড়ির দারোয়ানই বা কোথায়? অনিক গেটে দাঁড়িয়ে দারোয়ানকে ডেকে যাচ্ছে। আর সবাই দূরে দাঁড়িয়ে আছে। অপেক্ষা করছে গেট খোলার জন্য। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। চেয়ারম্যানকে কয়েকজনের সাথে বাইরে রেখে অর্ণব, অনিক, নির্ঝর সহ অল্প বয়সী ছেলেরা দেয়াল টপকে ভেতরে ঢুকে গেছে। বাড়ির কলাপসিবল গেটও বন্ধ। তবে কি কেউ প্ল্যান ফাঁস করে দিয়েছে? চৌধুরী বাড়ির বারান্দার নিচের অর্ধেক রেলিং দেয়া, উপরের অর্ধেক খোলা। নির্ঝর বলছে, ঘরের ভেতরেও লোক থাকতে পারে। এমনও তো হতে পারে যে বাইরে থেকে লোক করে ভেতরে লোক আছে। সন্দেহ দূর করার জন্য বাড়ির ভেতরে চেক করতেই হবে। চেয়ারম্যানের সাথে আনা লোকের একজন নিচতলার জানালা বেয়ে উঠে গিয়েছে দোতলার বারান্দায়। চৌধুরী বাড়ির বারান্দার কোন পাশে ইলেকট্রিক কাজের জন্য মই রাখা থাকে সেটা অনেক লোকটাকে বলে দিয়েছে। মই খুঁজে এনে সে লোক নিচে মই ফেলেছে। এরপরে সবাই মই দিয়ে দোতলার খোলা বারান্দায় চলে এসেছে। এবার একটি দরজায় লাথি দিতে দিতে লোক ভেঙে ফেলেছে ওরা। একজন একজন করে সবাই ভেতরে ঢুকে গেছে। কিন্তু এ বাড়িতে তানি তো নেই। অন্য কোনো মানুষও নেই। একজন কাজের লোকও নেই আজ বাড়িতে। তার মানে প্ল্যান ফাঁস হয়ে গেছে। সবাই বের হয়ে এসেছে চৌধুরী বাড়ি থেকে। বাইরে এসে নির্ঝরের বাবা চেয়ারম্যানের সাথে কথা বলছে অর্ণব, অনিক আর নির্ঝর। আলোচনা করছে প্ল্যান ফাঁস কিভাবে হলো সে বিষয়ে। কারণ অর্ণব, অনিক ওদের মাকে প্ল্যান সম্পর্কে কিছুই জানায়নি। শেখ বাড়ির সবাইও আজকের প্ল্যানের কথা জানে না। তাছাড়া শেখ বাড়ির সবাই তো বউ ফেরত নেয়ার পক্ষেই। তবে কে করল এই বিশ্বাসঘাতকতা? সম্মিলিতভাবে আক্রমণ করেও আজ রাকিবের কাছে ব্যর্থ হয়ে যেতে হবে। এর মধ্যেই লহরীর সে রবি নাম্বার থেকে কল এসেছে অর্ণবের মোবাইলে। লহরীর চাচা এবং ভাই দাঁড়িয়ে আছে এখানে। ওইদিকে শেখ বাড়িতে সবাই জানে যে সবুজ শেখ লহরীর ফোন নিয়ে গেছে। লহরী এবং অর্ণবের মাঝে যে যোগাযোগ হয় এটা তো কেউই জানে না। এমন গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে লহরীর ফোন রিসিভ করলে ওরা বুঝে ফেলতে পারে। এখন লহরীর ফোন রিসিভ করে নিজেদের মধ্যকার যোগাযোগের কথা কাউকে জানান দিতে চাচ্ছে না অর্ণব। তাই ফোন রিসিভ করেনি সে। এরপরেই অনিকের নাম্বারে কল এসেছে। এ রবি নাম্বার থেকে অনিকের সাথে কখনো কথা বলেনি লহরী। নাম্বার চেনে না বলে অনিকও কল রিসিভ করছে না। অর্ণবের কেন জানি কিছুটা সন্দেহ হয়েছে যে লহরীই কল দিতে পারে অনিককে। সন্দেহ থেকেই অর্ণব অনিককে জিজ্ঞেস করেছে, কে কল দিয়েছে অনিক? জানি না ভাইয়া।
একটা রবি নাম্বার থেকে কল এসেছে। অনিক। অনিকের কথা শোনামাত্রই অর্ণব বুঝতে পেরেছে যে লহরীই কল দিয়েছে। লহরীকে কল দেওয়ার জন্য অর্ণব পকেট থেকে ফোন বের করেছে। কিন্তু ওই মুহূর্তেই একটি টেক্সট এসেছে লহরীর সে রবি নাম্বার থেকে, আমার বাবা পাশের এলাকায় এক জানাজায় গেছে। বাবা ফোন রিসিভ করছে না। অনিক ভাইয়াও রিসিভ করছে না। আমি খুব বিপদে আছি। প্লিজ ফোন রিসিভ করুন। অর্ণব সাথে সাথে কল দিয়েছে লহরীকে। কল রিসিভ করে হ্যালো বলার পরে লহরী কান্নার জন্য আর কিছু বলতে পারছে না। অর্ণব চিৎকার দিয়ে বলছে, কি হয়েছে? কান্না করছো কেন? কান্না না করে প্লিজ কথা বলো লহরী। আমার চাচি আমায় রাকিবের হাতে তুলে দিয়েছে। রাকিব আমাকে রিসর্টে এনে বন্দি করে রেখেছে। পাশের রুমেই নির্ঝর ভাইয়ার বউকে বন্দি রেখেছে। চাচি আর রাকিব সম্ভবত কিছু একটা চুক্তি করেছিল। আপনাদের সব প্ল্যান আমার চাচি ফাঁস করে দিয়েছে। এটা কোন রিসোর্ট? নাম জানতে পেরেছো? এটা নীলাশা রিসোর্ট। রাকিব আমার চোখ বেঁধে এনেছিল। কিন্তু এই রুমে রিসর্টের ফুড মেনু বুকের উপর আমি রিসর্টের নাম দেখেছি। তাড়াতাড়ি চলে আসুন। আমি রাকিবকে বন্দি করে রেখেছি। রাকিব। অর্ণব চরম আশ্চর্যের সুরে জিজ্ঞেস করছে, কি? কি? তুমি কি করেছো? আমি রাকিবকে বন্দি করেছি। লহরী। রাকিবের কাছে তো সবসময় পিস্তল থাকে। কিভাবে বন্দি করেছো ওকে? অর্ণব। রাকিব আমাকে এনে দরজা লক করে কোনো একজন ব্যক্তিকে ফোন দিয়েছিল। সেই লোককে রাকিব বলেছে যে শেখ বাড়ির লোকেরা আক্রমণ করবে বলে সকালে পুরো ফ্যামিলি ওদের চৌধুরী বাড়ি থেকে নিরাপদে সরিয়ে দিয়েছে। আর তানি ভাবিকে এই রিসর্টে এনে রেখে গেছে। তারপরে আজ বিয়ে করবে বলে বাড়ি গিয়ে সুন্দর করে রেডি হতে গিয়ে কয়েকবার পোশাক চেঞ্জ করেছে সে। পরে আমার চাচি টেক্সট করায় আমাকে আনার জন্য তাড়াহুড়ো করে বের হতে গিয়ে বাসা থেকে উনার পিস্তল নিতে ভুলে গেছে। এই কথোপকথন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে রাকিবের কাছে কোনো অস্ত্র নেই। এরপরে সে ব্যক্তির সাথে ফোনে কথা শেষ করে রাকিব আমাকে বলেছে, শুনেন লহরী, এ রিসর্টের প্রত্যেক ফ্লোরে, লিফটের সামনে, সিঁড়িতে আমার লোক আছে। ভুল করেও পালাবার চেষ্টা করবেন না। আমার সাথে কথা শেষ করে হাতের মোবাইল বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে রাকিব ওয়াশরুমে ঢুকে গিয়েছিল। উনি ওয়াশরুমে ঢোকার পরে আমি বাইরে থেকে ওয়াশরুম লক করে দিয়েছি। এ রিসোর্ট একটা আধা পুরনো রিসোর্ট। ওয়াশরুমের দরজাটা হচ্ছে কাঠের একটা দরজা। আমি রাকিবকে ওয়াশরুমে বন্দি রেখেছি। ও এখন দরজা ভাঙার চেষ্টা করছে। লহরী। ওয়াশরুমের বাইরে থেকে দরজা ভাঙা যত সহজ, ভেতর থেকে দরজা ভাঙা তত সহজ হবে না। কারণ কাঠের দরজায় শক্ত চৌকাঠ থাকে। এত সহজে দরজা ভাঙতে পারবে না রাকিব। তুমি ভয় পেয়ে যেও না। আমরা সবাই রিসর্টে আসছি। অর্ণব। রাকিব হয়তো কয়েক মিনিটের মধ্যেই দরজা ভেঙে ফেলবে। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। লহরী। নীলাশা রিসর্ট তো আমার নানা বাড়ির এই থানা এলাকারই রিসর্ট। নানা বাড়ির এখানেই তো ছিলাম আমরা। গাড়িতে আসতে 56 মিনিটের বেশি সময় লাগবে না। রিসর্টের নাম শোনার পরপরই আমরা গাড়িতে উঠে রওনা করেছি। তুমি টেনশন করো না। অর্ণব। শুনুন, রাকিবের কাছে মোবাইল না থাকায় রাকিব কাউকে কল দিতে পারছে না। জুমার নামাজের সময় হয়ে যাওয়ায় রিসর্টে পুরুষ লোকও কম আছে। রাকিবের দরজা ভাঙার চেষ্টা করার আওয়াজ মনে হয় নিচের ফ্লোরে যে সব মানুষ বেড়াতে এসেছে তারা শুনতেও পাচ্ছে না। তাই রাকিবকে কেউ সাহায্য করতে আসতে পারছে না। আমি চাইলে এখন এখান থেকে পালাতে পারি। আমি কি রুম থেকে বের হয়ে পালানোর চেষ্টা করব নাকি? না, পালানোর চেষ্টা করো না। তাহলে রাকিবের লোকেরা তোমাকে বাইরে থেকে ধরে ফেলবে। আর তোমাকে রুমে নিয়ে এসে রাকিবের ওয়াশরুমের দরজা খুলে দেবে। তখন রাকিব বের হয়ে যাবে। আমরা গাড়িতে আছি। আর বেশিক্ষণ লাগবে না আসতে। অর্ণব। লহরীর সাথে কথা শেষ করেই অর্ণব পাশে বসে থাকা নির্ঝরকে এক চড় দিয়ে বলছে, বেয়াক্কেল, তোকে না বলেছিলাম তোর মাকে প্ল্যানে না ঢুকাতে। নির্ঝরের বাবা সামনের সিট থেকে অর্ণবকে বলছে, বাবারা, নিজেদের মধ্যে মারামারি করছো কেন? নির্ঝর করুণ কণ্ঠে বলছে, আমি মাকে শপথ করিয়েছি আমাদের প্ল্যানের মধ্যে যেন না আসে। মা খাবার ছুঁয়ে শপথ করেছিল যে সে আসবে না। কিন্তু এখন তো প্ল্যানও ফাঁস করেছে, উল্টো লহরীকেও বন্দী হতে হয়েছে। চেয়ারম্যান দীর্ঘশ্বাস ছেড়ে বলছে, তোর মা জীবনে বহুবার আমার সাথে এমন শপথ করেছিল। কিন্তু কোনোদিন শপথের কথা মনে রাখেনি।
নির্ঝর ফোন দিয়েছে মাকে। নিরালা বেগম ফোন রিসিভ করতেই নির্ঝর বলছে, মা তুমি কেন প্ল্যান ফাঁস করে দিয়েছ? বাবা, আমি যা করছি সব তোর ভালোর জন্যই করছি। আমি চিন্তা করছিলাম তোরা সবাই মিলে চৌধুরী বাড়িতে বউ আনতে যাবি। যদি মারপিট খুনাখুনি হয়ে যায়, যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়, তাই রাকিবকে প্ল্যান বলে দিয়েছিলাম। বলেছিলাম বাড়ির মানুষ সব সরিয়ে ফেলতে, তাহলে আর রক্তারক্তি হবে না। আর তানিকে আমার কাছে ফিরিয়ে দিতে বলেছিলাম। নিরালা, আমি বারবার আক্রমণ করে তানিকে ফেরত আনতে পারছি না। আর রাকিব তোমাকে এমনি এমনিই তানিকে দিয়ে দিত। নির্ঝর, শৌরিকে আমি রাকিবের হাতে তুলে দেয়ার লোভ দেখিয়েছিলাম। বিনিময়ে তানিকে ফেরত চেয়েছিলাম। রাকিব রাজি হয়েছিল। নিরালা, নির্ঝরকে বিশ্বাস করানো কষ্টকর হতো বলে শৌরিকে নিয়ে তার মায়ের ঘৃণ্য পরিকল্পনার কথা এতদিন নির্ঝরকে কেউ বলেনি। আজই প্রথম নির্ঝর শুনেছে মায়ের ঘৃণ্য পরিকল্পনার কথা। আজ মায়ের কথা শুনে চরম অবাক হয়ে নির্ঝর মাকে জিজ্ঞেস করছে, কি তুমি শৌরিকে রাকিবের হাতে দিয়ে আমার বউ ফেরত আনতে চেয়েছিলা? হ্যাঁ বাবা, রাকিব প্রথমে শৌরিকে নিতে রাজি হলেও এই কয়েকদিন যাবৎ মতো পাল্টে ফেলেছিল। রাকিব বলেছে তানিকে ফেরতও দেবে না, আর কোনো মেয়েকেও নেবে না। সে ভালো হয়ে যাবে। পরে আমি রাকিবের মায়ের সাথে কথা বলেছিলাম। তারপর নির্ঝর, রাকিবের মা বলেছিল লহরীকে রাকিব বেশ পছন্দ করে। পরে আমি লহরীকে রাকিবের হাতে তুলে দেয়ার লোভ দেখিয়েছিলাম। রাকিব বলেছিল সামাজিকভাবে লহরীকে বিয়ে দিলে তবেই তানিকে ছেড়ে দেবে। সামাজিকভাবে তো লহরীকে রাকিবের সাথে বিয়ে দেয়া সম্ভব না। তাই আমি লহরীর বিভিন্ন ধরনের ছবি দিয়ে লোভ দেখিয়ে কয়েকদিনের চেষ্টায় রাকিবকে রাজি করেছিলাম। নিরালা, তুমি কিভাবে লহরীকে রাকিবের হাতে তুলে দিতে পেরেছ মা? আমি তো তোর ভালো করতে চেয়েছি রে বাবা। লহরীকে রাকিবের হাতে তুলে দেয়ার বিনিময়ে তানিকে চেয়েছি। রাকিব শেষ পর্যন্ত চুক্তিতে রাজি হয়েছে। আজ লহরীকে আর আমাকে স্পিডবোটে করে রাকিব এই এলাকায় নিয়ে এসেছে। আমাকে বলেছে তানি নদীর এপারে আছে। কিন্তু রাকিব আমাকে ধোঁকা দিয়েছে। এপারে তানি ছিল না। ধোঁকাই তো দেবে। রাগের সাথে বলছে নির্ঝর, তোরা তানিকে খুঁজে পেয়েছিস। প্ল্যান ফাঁস করে দিলে কিভাবে পাবো? রাকিব তো পুরো ফ্যামিলি তোমার বুদ্ধিতেই সরিয়ে ফেলেছে। নির্ঝর, অর্ণব নির্ঝরের কাছ থেকে ফোন নিয়ে নিরালা বেগমকে বলছে, আপনি যেহেতু এপারেই আছেন, তো চলে আসুন নীলাশা রিসোর্টে। রাকিব পুত্রবধূ দেয়নি, আমি আপনার হাতে পুত্রবধূ তুলে দেব। ঠিক আছে। নিরালা, অর্ণব মনে মনে ভাবছে নিরালা, তোকে আজই পুলিশে দেব। তুই শেষ পর্যন্ত লহরীকেও ছাড় দিলি না। এদিকে রিফাতের সাথে বেশ কিছুক্ষণ আগেই দেখা করতে এসেছে শৌরি। লহরীর ঘটনা কিছুই জানে না সে। রিফাত আজও থানায় ব্যস্ত। শৌরি অনেকক্ষণ ধরে এসে বসে আছে। রিফাতের কাছে একের পর এক গ্রুপ বিভিন্ন অভিযোগ নিয়ে দেখা করতে আসছে। রিফাত শৌরিকে শুধু বসার ইশারা দিয়েছে। কথাও বলতে পারেনি এতক্ষণে। এবার কাজ সেরে রিফাত শৌরিকে বলছে, আসসালামু আলাইকুম ম্যাডাম। শৌরি আজ আর রাগ দেখাতে পারেনি। বিয়ের পরে প্রথম দুজনের একান্ত মোলাকাত। কি বলবে শৌরি? গুন্ডা হলেও আজ পুলিশকে মিষ্টি হাসি উপহার দিয়েছে শৌরি। রিফাতের গাড়ি রেডি ছিল। গাড়িতে করে সে বের হচ্ছে এবার বউ নিয়ে। গাড়িতে রিফাতের ড্রাইভার থাকায় ওরা কেউই কথা বলেনি। কিছুক্ষণ পরে গাড়ি এসে থেমেছে একটি ক্যাফের সামনে। রিফাত ও শৌরি নেমে গেছে। ক্যাফেতে ঢুকে খাবার অর্ডার দিয়ে রিফাত বলছে, এখানে না এসে আমার বাসায় তো তোমাকে নিয়ে যেতে পারতাম। বাসায় সময় কাটাতাম আমরা। মাইরের কথা মনে আছে? শৌরি, মনে থাকবে না? বউ আমার গুন্ডামি করেও পুলিশের হাতে ধরা খেয়ে বসে আছে। মনে থাকবে না কেন? রিফাত, এসব বললে কিন্তু এরপরে পুলিশ ধরা খাবে। শৌরি, ধরা না হয় খেলাম। এমন সুন্দরী বউ পাশে থাকলে সবাই ধরা খায়। তবে আজ কিন্তু তোমায় খুব সুন্দর লাগছে প্রিয়দর্শিনী। এ পিঙ্ক কালারের ড্রেসে তোমায় খুব মানিয়েছে। এটা আপনার সে ক্ষতিপূরণের টাকায় কেনা ড্রেস। আপনার টাকার প্রথম ড্রেস। শৌরি, আমি খুব হ্যাপি। আমার বউ আমার টাকায় কেনা ড্রেস পরে দেখা করতে এসেছে। দেখা করতে আসার জন্যই আপনার কাছ থেকে টাকা নিয়ে ড্রেস কিনেছি। শৌরি, তাই? বউ আমার সাথে দেখা করতেও চেয়েছিল। এত ভালোবাসে বউ আমাকে। জামাইকেই তো ভালোবাসবো। শৌরি, তোমার জামাইকে একবার প্রিয়তম ডাকো তো। রিফাত,
আমার লজ্জা করে। ঈষৎ মাইর দেয়ার জন্য প্রেমের অভিনয় করতে গিয়ে কয়েকশো বার প্রিয়তম ডেকে ফেলেছে। এখন নাকি বউয়ের লজ্জা করে। ওসব লজ্জাটজার কথা বলে পার পাওয়া যাবে না। প্রিয়তম নামেই ডাকতে হবে। রিফাত: ঠিক আছে প্রিয়তম। সৌরি: আই লাভ ইউ বউ। যাহ, বউ বউ করলে আমার লজ্জা লাগে। বউ: একটু পরেই কিন্তু জুমার নামাজের সময় হয়ে যাবে। ব্যস্ততার জন্য তোমার সাথে তো একটু কথাও বলতে পারলাম না। তুমি আমার বাসায় চলো। তোমাকে বাসায় রেখে আমি গোসল করে রেডি হয়ে নামাজে যাব। এত তাড়াতাড়ি আপনার বাসায় যাব না। সৌরি: কেন? রিফাত: আপনি 2 নাম্বারই করতে পারেন। আমার বউ আমি বাসায় নিয়ে যদি একটু আদরি করি তবে সেটা 2 নাম্বারই হয়ে যাবে। রিফাত: হ্যাঁ, আমাদের গোপন বিয়ে হয়েছে। সামাজিকভাবে বিয়ে হতে হবে। আর সামাজিক বিয়ে না হওয়া পর্যন্ত আমরা প্রেম করব। সৌরি: বাসায় নিয়ে প্রেম? অর্ণবের নাম্বার থেকে ফোন এসেছে রিফাতের মোবাইলে। অর্ণব রিসর্টে এসে দেখতে পায় থানা থেকে পুলিশ আসেনি। উপরে লহরীর রুমে যাওয়ার জন্য লিফটের সামনে দাঁড়িয়ে লিফটের জন্য অপেক্ষা করছিল অর্ণব। সেখানে দাঁড়িয়েই সে কল দিয়েছে রিফাতকে। যাই হোক, রিফাত অর্ণবের ফোন রিসিভ করে বলছে, ভাইয়া একটু প্রেম করতে এসেছিলাম। এর মধ্যেও তোমরা ডিস্টার্ব শুরু করছো কেন? প্রেম জমিয়ে রাখো, পরে করিস। অর্ণব: কেন, কি হয়েছে? রিফাত: লহরীকে রাকিব তুলে এনে নীলাশা রিসর্টে আটকে রেখেছে। নির্ঝরের বউকেও এখানেই আটকে রেখেছে। রাকিবকেও সাময়িকভাবে ওয়াশরুমে আটকে রাখা হয়েছে। নির্ঝরের বাবা চেয়ারম্যান সাহেব ঘটনা শুনেই পুলিশকে খবর দিয়েছেন। কিন্তু রিসর্টে পুলিশ আসেনি। আমার নিজের পরিচয় দিয়ে আবারও থানায় ফোন দিয়েছি। পুলিশ আসি আসি করে আসছে না। এটা তো তোদের এলাকারই থানা। পুলিশ কমিশনারের ছেলে রাকিব অপরাধ করেছে শুনে পুলিশ আসতে গড়িমসি করছে। এখানে পুলিশের লোক দরকার। তুই তাড়াতাড়ি চলে আয়। রাকিব ভাইয়া তো আমাকে কিছুই জানায়নি। বাড়ি থেকেও কেউ আমায় কিছু জানায়নি। কিভাবে হলো এসব ঘটনা? তুই শেখ বাড়ির জামাই বলেই হয়তো রাকিব তোকে চৌধুরী বাড়ির ঘটনা জানায়নি। নির্ঝরের মা আর রাকিব ষড়যন্ত্র করে আজকের সব ঘটনা ঘটিয়েছে। অর্ণব: ঠিক আছে, আমি এখনই আসছি। স্পিড বট নিয়ে রওয়ানা দিচ্ছি। আর শোনো ভাইয়েও, রাকিব ভাইয়ার কাছে কিন্তু অস্ত্র আছে। তোমরা সাবধানে থেকো। রিফাত: রাকিব আজ নিরস্ত্র। সকালে একসাথে অনেক কাজ করতে গিয়ে ভুলে পিস্তল বাড়িতে রেখে চলে এসেছে। অর্ণব: তারপরেও রাকিব ভাইয়া ওয়াশরুমেই আটক থাকুক। উনি বের হলেই যেকোনোভাবে লঙ্কাকাণ্ড করে বসবে। জীবনে অনেক অপরাধ করেছে রাকিব ভাইয়া। আজ আমি এসে উনাকে সারেন্ডার করাবো। আর নির্ঝরের বউয়ের কি করতে চাও ভাইয়া? রিফাত: নির্ঝরের বউ নিতেই তো আজ বের হয়েছিলাম। নির্ঝরের বউ নির্ঝরকে দিয়ে দেব। শুধু প্রতিশোধের ইস্যুতে একজনের বউ আধুনিক যুগে এসে এভাবে অন্যকে দেয়ার কোনো মানে হয় না। আর রাকিবের মতো লম্পট অপরাধীর কাছে অন্যের বউ আর একদিনের জন্যও রাখতে চাই না। অর্ণব: ঠিক আছে, কিন্তু বউ ফেরত দিলে আমাদের বাড়িতে আমি কি উত্তর দেব? তুমি নিজেই বা কি উত্তর দিবা? আমার বাবা আর চাচা আমাদের উপর চরম ক্ষেপে যাবে। রিফাত: দেখ, আমার নানা লতিফ চৌধুরী দ্বিগুণ প্রতিশোধ নিতে চেয়েছিল। সেটা একরকম নেয়া হয়ে গেছে। কারণ অনিকের সাথে সূচনার বহুদিনের প্রেম ছিল। তোরা এসব না জেনে নির্ঝরের বিয়ের দিন বউসহ সূচনাকে তুলে এনেছিলি। এ ঘটনার কারণে অনিকের সাথে শেখেরা সূচনাকে বিয়ে দিতে চায়নি। আমি কলঙ্কের ভয় দেখিয়ে একরকম জোর করে সূচনাকে অনিকের সাথে বিয়ে দিতে বাধ্য করেছিলাম শেখদেরকে। সূচনা নিজেও অনিকের সাথে বিয়ের পক্ষে ছিল। কিন্তু ওর বাপ, চাচা তো বিয়েটা দিতে চায়নি। তুইও জোর করে শেখদের মেয়ে বিয়ে করেছিস। আমি মনে করি প্রতিশোধ অনেকটাই নেয়া হয়ে গেছে। কারণ নানা লতিফ চৌধুরী, মাহমুদ চৌধুরীর 2 নাতি একরকম জোর করে শেখদের মেয়ে বিয়ে করেছে। এসব বলেই বোঝাবো সবাইকে। আর রাকিব জীবনে অনেক অপরাধ করেছে কিন্তু শাস্তি পায়নি। আজই প্রমাণসহ গ্রেফতার করার সুযোগ আছে। আজ গ্রেফতার না করলে রিসর্ট থেকে কিডন্যাপের সব সিসিটিভি ফুটেজ রাকিব নষ্ট করে ফেলবে। ঠিক আছে ভাইয়া, তুমি রাকিব ভাইয়াকে আটকে রাখো। এই পুলিশ ভাইকে আসতে দাও। আমি এসেই পুলিশি কাজ করব। রিফাত: ফোনে কথা বলতে বলতে অর্ণব চলে এসেছে লহরীর রুমের সামনে। রিফাতের ফোন কেটে লহরীর রুমের সামনে দাঁড়িয়ে অর্ণব ডাক দিয়েছে,
আমি এসেছি ম্যাডাম ভোলাভালা। এবার রুমের দরজাটা খুলে দিন। রিসর্টের গেটে এসে অর্ণব একবার কল দিয়েছিল লহরীকে। রাকিবের মোবাইলটা বিছানা থেকে হাতে নিয়ে রুমের দরজার সামনেই এসে দাঁড়িয়ে অপেক্ষা করছিল লহরী। অর্ণবের ডাক শুনে দরজা খুলে বের হয়েই কাঁদতে কাঁদতে অর্ণবকে জড়িয়ে ধরেছে সে। এভাবে জড়িয়ে ধরতে দেখে লহরীর চেয়ারম্যান চাচা দূরে সরে গেছে। অনিকার নির্ঝর লজ্জায় দূরে সরে গেছে। অর্ণব লহরীকে জিজ্ঞেস করছে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছি। রাকিব এখনো ওয়াশরুমে আছে। লহরী। অর্ণব ফিসফিসিয়ে লহরীকে বলেছে, যাও যাও, এবার দূরে যাও। সব সময় পাবলিকলি হাঁক দিয়ে আসছো তুমি। প্রাইভেট বলতে আর কিছু থাকলো না আমার। এর মধ্যেই রিসর্টের একজন লোক রুমের ভেতরে ঢুকে যাচ্ছিল। হয়তো রাকিবের ওয়াশরুম খুলে দেওয়ার জন্যই যাচ্ছিল। অর্ণব এক ধাক্কার লহরীকে সরিয়ে দিয়ে রিসর্টের সে লোককে কলার ধরে রুমের বাইরে নিয়ে এসেছে। তারপরে রিসেপশন থেকে বিকল্প চাবি আনিয়ে রুম বাইরে থেকে লক করে চাবি নিজের কাছে রেখে দিয়েছে। এদিকে তানির রুম বাইরে থেকে লক করে চাবি নিজের কাছে রেখেছিল রাকিব। তানির রুমের বিকল্প চাবি দিতে বললে রিসোর্ট ম্যানেজার চাবি দিতে অস্বীকৃতি জানায়। কারণ রাকিব নাকি সকালে তানিকে রিসর্টে রাখতে এসে ম্যানেজারকে বলেছিল যে তানি তার বউ। এই ঝামেলার মধ্যে পুলিশ কমিশনারের ছেলের বউয়ের রুমের বিকল্প চাবি ম্যানেজার কাউকে দেবে না। পুলিশ কমিশনারের ফ্যামিলির লোক এলেই তাকে দেবে। লহরীকে মুক্ত করতে পারলেও ম্যানেজার বিকল্প চাবি দিচ্ছে না বলে তানিকে মুক্ত করা এখনো সম্ভব হয়নি। রিসর্ট সংশ্লিষ্ট থানা থেকে পুলিশ না এলেও এ থানার পুলিশ পুরোপুরি ক্ষতিও করেনি অর্ণবদের। থানার দায়িত্বরত অফিসার রাকিবের কথা রাকিবের বাবাকে জানায়নি। কারণ পুলিশ কমিশনারকে জানালে এই অফিসারকেই আসতে হতো রাকিবকে ঝামেলামুক্ত করতে। সেটা অফিসারের জন্য স্ক্যান্ডাল হতো। তাই সে নিশ্চুপ থেকেছে। চৌধুরী বাড়ির কেউ জানেও না যে রাকিব বন্দি আছে। উপজেলার চেয়ারম্যান হাবিব শেখ রিসোর্ট ম্যানেজারকে বোঝাচ্ছেন যে বন্দিনী মেয়েটা তার পুত্রবধূ, রাকিবের বউ নয়। কিন্তু রিসোর্ট ম্যানেজার বারবারই জানাচ্ছে যে রাকিব তাদেরকে বলেছে ওই মেয়ে তার বউ। চেয়ারম্যান বিভিন্ন বড় বড় নেতাদেরকে কল দিয়ে যাচ্ছেন। কিন্তু শুক্রবার এবং জুমার নামাজের সময় হওয়ার কারণেই হয়তো কেউ ফোন রিসিভ করছে না। এবার চেয়ারম্যান নিজেও জুমার নামাজে চলে যাচ্ছে। অন্য সবাই রিসর্টের রিসেপশনেই আছে। কাস্টমস এন্ড ভ্যাটের বিসিএস অফিসার অর্ণব সামনে থাকায় ম্যানেজার ভ্যাটের ভয় পাচ্ছে। ম্যানেজার চাচ্ছে রাকিবের বাবা পুলিশ কমিশনারকে ঘটনাটা জানাতে। কিন্তু অর্ণবের সামনে চালাকি করে রিসর্টকে ভ্যাটের ঝামেলায়ও ফেলতে চাচ্ছে না সে। অর্ণব অপেক্ষা করছে রিফাতের জন্য। রিফাতকে ছাড়া রাকিবকে বের করা সম্ভব না। নিরালা বেগম কিছুক্ষণ আগেই চলে এসেছেন রিসর্টে। আসার পরে চেয়ারম্যান দুটো চড় দিয়ে নিরালা বেগমকে বলেছেন, তোর বাকি উপহার পরে দেব। এদিকে অর্ণব গিয়ে নিরালা বেগমকে বলেছে, নিজের ছেলের সম্ভাব্য ক্ষতির আশঙ্কা করে দেবরের মেয়েকে বলি দিতে চেয়েছিলেন। বাহ, খুব সুন্দর বুদ্ধি তো আপনার। তুমি তো খুব বেয়াদব। মুরুব্বিদের সাথে কথা বলতেও শেখনি। রাকিবের মাকে আমি দায়িত্ব দিয়েছিলাম তোমার আর লহরীর সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য। রাকিবের মা কাজটা ঠিকভাবে করতে পারেনি। তাহলে তোমাকে আজ এখানে দেখতে হতো না। নিরালা, আমার আর লহরীর সম্পর্ক ভেঙে আপনার কি লাভ হতো? অর্ণব, তোমার আর লহরীর সম্পর্ক ভেঙে গেলে তুমি লহরীকে উদ্ধার করতে আসতা না। সেক্ষেত্রে রাকিব সহজেই লহরীকে রেখে দিতে পারত। নিরালা বেগম, লহরীকে রেখে দিয়েও তো রাকিব আপনার পুত্রবধূ ফেরত দিল না। অর্ণব, আমি তো জানতাম না যে লহরীকে নিয়েও রাকিব বেইমানি করবে। রাকিব আমাকে ধোঁকা দিয়েছে। কেঁদে কেঁদে মাকে কাঁদতে দেখে নির্ঝর এগিয়ে এসে মাকে বলছে, তুমি তো এসব গোপন ষড়যন্ত্রের কথা আমাকে জানাতে পারতা মা। এমনও তো হতে পারত যে আজকে আমার কোনো বিপদ হতো না। কোনো বিপদ ছাড়াই লহরীর ক্ষতি তুমি কেন করতে গেছো মা? করছি, ভালো করছি। নিরালা, জুমার নামাজের সময় শেষ হয়ে গেছে। তখন অর্ণবের ফোন পেয়ে রিফাত চৌধুরী স্পিড বোটের অর্ডার করে নদীর ঘাটে চলে এসেছিল। লহরীর আটকের কথা শুনে শৌরিও এসেছিল রিফাতের সাথে। ওইদিকে সবুজ শেখকে ফোন করে অনিক তখনই ঘটনা জানিয়ে দিয়েছিল। সৌরভ মোটরসাইকেলে করে মামা সবুজ শেখকে নিয়ে নদীর ঘাটে এসে অপেক্ষা করছিল স্পিড বোটের জন্য।
রিফাত চৌধুরীর গাড়ি থেকে সৌরিকে নামতে দেখে মামা সবুজ শেখ রাগে বিস্ফোরিত হয়ে যাচ্ছিল। সৌরভ তৎক্ষণাৎ সৌরির বিয়ের ঘটনা মামাকে বুঝিয়ে বলেছিল। রিফাত চৌধুরী সবুজ শেখকে বলেছিল যে আমি আপনার মেয়েকে উদ্ধার করতেই যাচ্ছিলাম। সৌরভ আর রিফাতের কথা শুনে সবুজ শেখ শান্ত হয়ে গিয়েছিল। এর মধ্যেই পার্শ্ববর্তী ফেরিঘাট থেকে রিফাত চৌধুরীর অর্ডার করা স্পিড বোট চলে এসেছিল সে নদীর ঘাটে। তখন রিফাত চৌধুরীর সাথেই স্পিড বোটে রওনা করেছিল সবুজ শেখ, সৌরি এবং সৌরভ। এই মুহূর্তে রিফাতের সাথে সবাই চলে এসেছে নীলাশা রিসোর্টে। রিফাত অর্ণবের কাছ থেকে রাকিবের রুমের চাবি নিয়েছে। এবার ম্যানেজারকে সাথে নিয়ে রাকিবের রুমে চলে যাচ্ছে। অর্ণব নিজে যায়নি, কারণ রাকিব তাকে দেখলে উত্তেজিত হয়ে মারপিট করতে আসতে পারে। মারপিট করার কোনো ইচ্ছে নেই অর্ণবের। অর্ণব রিসেপশনে দাঁড়িয়ে নির্ঝরের সাথে কথা বলছে। ওইদিকে রাকিব ওয়াশরুমের দরজা ভেঙে বের হয়ে গেছে এতক্ষণে, কিন্তু রুমের মেইন দরজা তো লক করা। আর ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় নিজের মোবাইলও পায়নি সে। লহরী তো আগেই রাকিবের মোবাইল নিয়ে চলে গেছে। মোবাইল না পেয়ে চরম ক্ষেপে গিয়ে রাগে গোজগোজ করতে ছিল রাকিব। পিস্তল হাতে নিয়েই রিফাত এসেছে এখানে। রাকিবের রুমের লক খুলে ম্যানেজারকে নিয়ে রুমে ঢুকছে রিফাত। লক খোলার শব্দ শুনে রাকিব বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে। রাকিবের সামনে এসে রিফাত রাকিবকে বলছে, ভাইয়া তোমার সারেন্ডার করা উচিত। এভাবে জোর করে কাউকে বিয়ে করার চেষ্টা করা অপরাধ। বেয়াদব, তুই নিজেই তো জোর করে বিয়ে করছিস। এখন শত্রুর পক্ষ নিয়ে আমায় জ্ঞান দিতে আসছিস। বলেই এক লাথি দিয়ে রিফাতকে ফ্লোরে ফেলে দিয়েছে রাকিব। রিফাতের পিস্তল হাত থেকে ছিটকে গিয়ে দূরে পড়েছে। ম্যানেজার কি করবে সেটা বুঝে ওঠার আগেই রাকিব রিফাতের পিস্তল নিয়ে দৌড়ে এসে দরজা বাইরে থেকে আটকে দিয়েছে। রিফাত ফ্লোর থেকে উঠে অর্ণবকে ফোন দিয়ে রাকিবের কথা বলতে চেয়েছিল। রিং হওয়ার শব্দে ফোন রিসিভ করার জন্য অর্ণব পকেট থেকে মোবাইল বেরো করেছিল। কিন্তু কথা শুরু করার আগেই রাকিব রিসেপশনে এসে গুলি করতে যাচ্ছিল নির্ঝরকে। নির্ঝর খেয়াল করেনি। নির্ঝরের পাশে থাকা অর্ণব গুলি করতে দেখে এক ধাক্কায় নির্ঝরকে বাঁচাতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়েছে। তীব্র কষ্টে গুলিবিদ্ধ অর্ণব মুহূর্তেই লুটিয়ে পড়েছে মেঝেতে। লহরী ছুটে এসে অর্ণবের বুকে ঝাঁপিয়ে পড়েছে। অনিক আর রাকিবও দৌড়ে এসেছে। লহরীকে অনিক সরিয়ে দিয়েছে। পাশেই পিস্তল ফেলে দিয়ে রাকিব অর্ণবের মাথার কাছে বসে চিৎকার করে বলছে, ভাই, আমি তোকে গুলি করতে চাইনি রে। বিশ্বাস কর, আমি তোকে গুলি করতে চাইনি। আমি শেখ বংশ ধ্বংস করতে চেয়েছিলাম। শেখ বাড়ির একজন এগিয়ে গিয়েছিল রাকিবের পাশ থেকে পিস্তল সরিয়ে ফেলার জন্য। কিন্তু মুহূর্তেই রাকিব পিস্তল হাতে নিয়ে সে ব্যক্তিকে কয়েক রাউন্ড গুলি করে বুলেট শূন্য পিস্তল ফেলে দিয়েছে। রাকিবের পাশ থেকে পিস্তল সরিয়ে ফেলার জন্য শেখ বাড়ির একজন এগিয়ে গিয়েছিল। কিন্তু মুহূর্তেই রাকিব পিস্তল হাতে নিয়ে সে লোককে কয়েক রাউন্ড গুলি করে গুলিশূন্য পিস্তল ফেলে দিয়েছে। আসলে নির্ঝরের মা পিস্তল সরিয়ে আনতে গিয়েছিল। হয়তো নিরালা বেগম ভেবেছিলেন রাকিব আবারও তার ছেলেকে গুলি করতে পারে। নয়তো পিস্তল এনে তিনি নিজেই রাকিবকে গুলি করার চিন্তাও করতে পারেন। যে কারণেই হোক নিরালা বেগম গিয়েছিলেন রাকিবের পাশ থেকে পিস্তল আনতে। কিন্তু রাকিবের কাছ থেকে পিস্তল আনতে পারেননি নিরালা। উল্টো রাকিবের করা পিস্তলের গুলিতে মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়েছেন নিরালা বেগম। জুমার নামাজ থেকে কিছুক্ষণ আগেই রিসর্টে ফিরেছিলেন চেয়ারম্যান হাবিব শেখ। গুলিবিদ্ধ নিরালা বেগমকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে হাবিব শেখ যেন দ্বিগুণ কষ্ট পাচ্ছিলেন। মুহূর্তেই পিস্তল বের করে রাকিব চৌধুরীকে গান পয়েন্ট করতেই রাকিবের সামনে এসে দাঁড়িয়েছেন চেয়ারম্যানের ছোট ভাই সবুজ শেখ। চেয়ারম্যান ছোট ভাইকে সরে যেতে বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগেই সবুজ শেখ আক্ষেপের সুরে চেয়ারম্যানকে বলে উঠেছেন, কার জন্য অস্ত্র ধরেছেন ভাই? আপনার স্ত্রীর জন্য। গুলিবিদ্ধ হয়ে খারাপ হয়নি আপনার স্ত্রীর, কারণ শীঘ্রই আপনার স্ত্রীর খুনের দায়ে ফাঁসি হতে পারত। পিস্তল নামিয়ে নিয়েছেন চেয়ারম্যান। নির্ঝর এবং চেয়ারম্যান জিজ্ঞাসু দৃষ্টিতে বিস্ময়ের সাথে তাকিয়ে আছেন সবুজ শেখের দিকে। রাকিবের সামনে দাঁড়িয়েই সবুজ শেখ বলছেন, আপনার স্ত্রীর পরকীয়া টের পেয়ে গিয়েছিল বলে আমার শায়রিকে আপনার স্ত্রী নিজেই বিষ খাইয়ে হত্যা করেছিল। যাবতীয় প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ আছে পুলিশের কাছেও।
নির্ঝরের মন খারাপ হবে বলে আমার মেয়েরা আপনার স্ত্রীকে গ্রেফতার করতে দেয়নি। কিন্তু দুর্ভাগ্য আজ আবার আমার এক মেয়েকে আপনার স্ত্রী। চেয়ারম্যান হাতের ইশারায় থামতে বলেছেন ছোট ভাই সবুজ শেখকে। দলীয় কর্মী, রিসর্টের লোকজনের সামনে স্ত্রীর এসব কুকর্মের কথা ফাঁস হয়ে যাওয়ায় চেয়ারম্যান যেন জড় পদার্থের ন্যায় নিষ্প্রাণ হয়ে গিয়েছেন। রিফাতের পিস্তলে হয়তো বেশি গুলি ছিল না। ঠিক কত রাউন্ড গুলি নিরালা বেগমকে বিদ্ধ করেছে সেটা এখনো বোঝা যায়নি। রিফাত নিজেও তো এখন এই রিসেপশনে নেই। রিফাত এবং ম্যানেজারকে লোক খুলে রুম থেকে বের করে আনতে গিয়েছে রিসর্ট কর্মীরা। যাই হোক, নিরালা বেগম রক্তে ভেসে যাচ্ছেন। অর্ণব গুলি খাওয়ার পর থেকেই সৌরভ ব্যস্ত হয়ে পড়েছিল অর্ণবের রক্ত বন্ধ করতে। রক্ত কিছুটা বন্ধ করে হসপিটালে নেয়ার কথা ভেবেছিল সৌরভ। এদিকে নিরালা বেগম বাঁচার আকুতি করে যাচ্ছেন। চেয়ারম্যান ধীর পায়ে অবনত নয়নে চলে এসেছেন স্ত্রীর কাছে। স্বামী কাছে এসেছে দেখে নিরালা বেগম হয়তো বাঁচার আশা করেছিলেন। কিন্তু বেঈমান, তোকে আর এক মুহূর্তও বাঁচিয়ে রাখা উচিত না, বলেই চেয়ারম্যান কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছেন মৃত্যু যন্ত্রণায় কাতর স্ত্রীর বুকে। সবাই ছুটে আসার আগেই বাকি গুলিতে নিজের বুক বিদ্ধ করেছেন চেয়ারম্যান হাবিব শেখ। ক্ষণিকেই চেয়ারম্যান লুটিয়ে পড়ছেন মেঝেতে। নিরালা বেগম এতক্ষণে নিষ্প্রাণ হয়ে গেছেন। নির্ঝর চিৎকার করে উন্মাদের মতো কেঁদে যাচ্ছে বাবার গুলিবিদ্ধ শরীরের পাশে। চেয়ারম্যান নির্ঝরের গালে হাত দিয়ে বলছে, বাবা, বন্ধুর হবু বউকে প্রতারণা করে আমি বিয়ে করেছিলাম। এ বিয়ে আমার জীবনের সব সুখ কেড়ে নিয়েছিল। তবুও তোর মাকে ভালোবাসতাম রে। কিন্তু আজ একের পর এক তোর মায়ের কুকীর্তির কথা শুনলাম। স্ত্রীর এসব ঘৃণ্য কাজের কারণে বেঁচে থাকলেও এ সমাজের কাছে মৃত হয়ে বাঁচতে হতো আমায়। ওকে খুন করে নিজে আত্মহত্যা করা ছাড়া আজ আমার অন্য কোনো উপায় ছিল না রে। তাই আমিও চলে যাচ্ছি। তুই ক্ষমা করে দিস আমায়। এতক্ষণে অর্ণবের রক্ত কিছুটা বন্ধও করেছে সৌরভ। এখনই নিয়ে যাওয়া হবে হসপিটালে। অর্ণবের বাম পাশে ছিল নির্ঝর। তাই রাকিব গান পয়েন্ট করার সময় নির্ঝরকে বাম হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল অর্ণব। গুলি অর্ণবের বাম বাহুর মাংসপেশি ভেদ করে চলে গিয়েছিল। অর্ণবের বাহু বেঁধে দিয়ে সৌরভ প্রাথমিক ব্যবস্থা নেয়ায় রক্ত ঝরে যাওয়া কিছুটা কমেছে। এর মধ্যেই তো চেয়ারম্যান হাবিব শেখ গুলিবিদ্ধ হলেন। সৌরভ দৌড়ে এসেছে মামার কাছে। কিন্তু এসে সবকিছু চেক করেছে সৌরভ। নিরালা বেগমকেও দেখেছে ডাক্তার সাহেব। সবকিছু চেক করে নিরালা বেগম এবং হাবিব শেখ দুজনকেই মৃত ঘোষণা করেছেন ডাক্তার সৌরভ। রুম খুলে দেওয়ার পরে রিফাত চলে এসেছে রিসেপশনে। উপর থেকে রিসেপশনে আসতে আসতেই অর্ণব এবং নিরালা বেগমের গুলিবিদ্ধ হওয়ার সমস্ত ঘটনা শুনেছে সে। কিন্তু এখানে এসে হাবিব শেখেরও লাশ দেখতে হবে এটা কল্পনাও করতে পারেনি রিফাত। অর্ণবকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে সৌরভ। অর্ণব চলে এসেছে রাকিবের কাছে। রাকিব মাথা নিচু করে বসেছিল। অর্ণব কাছে আসতেই রাকিব এবং অর্ণব দুজনেই জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। অর্ণব রাকিবকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে মুখোমুখি হয়ে বলছে, আমি চেয়েছিলাম তোর কিছুটা শাস্তি হোক যেন তুই সংশোধনের পথে ফিরতে পারিস। কিন্তু আজ খুনের দায় এসে পড়েছে তোর মাথায়। যাই হোক, পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করা উচিত তোর। প্রায়শ্চিত্ত করলে নিজেকে সংশোধিত করতে পারবি। আমি তোর শাস্তি কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব। এদিকে রিফাত পাশ থেকে রাকিবকে বলে উঠেছে, হ্যাঁ ভাইয়া, ওই নিরালা বেগম আগে থেকেই খুনের আসামি ছিল। আমরা ঠা করে রিফাতকে চড় দিয়ে রাকিব বলছে, খুনের আসামি জেনেও নিরালাকে কেন গ্রেফতার করিসনি আগে? ঠিক আছে, আমি রাকিব পাপী ছিলাম। কিন্তু তুই নিরালা বেগমকে আগেই গ্রেফতার করলে সে এই ষড়যন্ত্র করতে পারত না। আর আজ আমাকেও খুনের আসামি হতে হতো না। রিফাত করুণ সুরে বলছে, অর্ণব ভাইয়া আমাকে বারবার নির্ঝরের মাকে গ্রেফতার করতে বলেছিল। কিন্তু আমি শৌরিকে না পাওয়ার কথা ভেবে সময় নিয়েছিলাম। ভুল করেছিলাম আমি। সৌরভ এবং অনিক এখনই অর্ণবকে হসপিটালে নিয়ে যাচ্ছে। রাকিবকে গ্রেফতার করতে পুলিশও চলে এসেছে। রিসর্ট থেকেই ফোন করে খুনের ঘটনা জানানো হয়েছিল পুলিশকে। পুলিশ অফিসারকে দেখেই অর্ণব ধমকিয়ে বলছে, সেই তো এসেছেনই। তবে দেরি করলেন কেন? এতটা গাফিলতি কেন করলেন? আপনাদের গাফিলতির কারণেই আজ খুন হয়েছে। এর দায় আপনারাও এড়াতে পারেন না।
মনে রাখবেন, পুলিশ কমিশনারের ছেলে আজ খুন করেছে আপনাদের ভুলের কারণে। নির্ঝর বাবা মায়ের লাশের পাশে বসে অঝরে কেঁদে যাচ্ছে। সবুজ শেখ, লহরী, শৌরিও কেঁদেই যাচ্ছে চেয়ারম্যানের লাশের পাশে বসে। অর্ণবকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে দেখে লহরীও দৌড়ে এসেছে গাড়ির কাছে। এসেই অনিককে বলেছে, আমিও হসপিটালে যাব ভাইয়া। তোমার বাবা এখানেই আছে। পাগলামো করো না তো লহরী। তোমাকে বাড়ি যেতে হবে। এখনই লাশ নিয়ে তোমার বাবা বাড়ি ফিরে যাবে। একটু পরে সূচনার আপুর সাথে আমি বাড়ি যাব। এখন আমায় হসপিটালে যেতে দিন। লহরী। অর্ণব অন্য দিকে তাকিয়েই লহরীকে বলেছে, উঠে আসুন গাড়িতে। লহরী গাড়িতে উঠে বসেছে। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে অর্ণব আর তাকাচ্ছে না লহরীর দিকে। অর্ণব তার বাম বাহু নিয়ে ভেবে যাচ্ছে। যদিও গুলি মাংসপেশি ভেদ করে গিয়েছে তবুও টেনশন হচ্ছে অর্ণবের। যদি হাতে কোনো সমস্যা হয়ে যায় তবে এ ত্রুটিপূর্ণ শরীর নিয়ে নিজের জীবনকে আর সে জোড়াতে চায় না লহরীর সাথে। তাই আজ এক গাড়িতে বসেও লহরীর দিকে ফিরেও তাকাচ্ছে না অর্ণব। সৌরভ, অনিকের সামনে লহরীও কথা বলছে না অর্ণবের সাথে। এ যেন যোজন যোজন দূরত্ব আজ দুজনার মাঝে। রাকিব এসেছে নির্ঝরের কাছে। পকেট থেকে তানির রুমের চাবি বের করে নির্ঝরের হাতের মুঠোয় দিয়ে রাকিব বলছে, আপনার স্ত্রী অক্ষত আছে। অতি বড় সুন্দরী না হলেও ভদ্র ঘরের মেয়ে আপনার স্ত্রী। ভদ্র ঘরের, ভদ্র বংশের মেয়ে বলেই নিজের ইজ্জতকে বিসর্জন দেয়নি সে। দয়া করে আপনার স্ত্রীকে ভুল বুঝবেন না। আর তানিকে ফিরিয়ে নিতে এসে বাপ মা হারিয়েছেন বলে ওকে কখনো আঘাত দিবেন না। এ চাবি নিয়ে যান, রুম খুলে ফিরিয়ে নিয়ে আসুন নিজের স্ত্রীকে। বাবা মাকে হারিয়ে নিজের স্ত্রীকে ফেরত পেতে আমি চাইনি। নির্ঝর, আপনার বাবা মায়ের জন্য দুঃখ করবেন না। আপনি নির্দোষ ছিলেন বলেই হয়তো আজ বেঁচে গিয়েছেন। আপনার মায়ের কথা বলার মতো কোনো ভাষা নেই আমার। আর অন্যের স্ত্রী কেড়ে নিয়ে পাপ করেছিলেন আপনার দাদা। আপনার বাবারও হয়তো পাপ ছিল। অথবা আপনার দাদার পাপেই আপনার বাবাকে প্রায়শ্চিত্ত করতে হলো। আর আমিও পাপের প্রায়শ্চিত্ত শুরু করছি। জানি না বাবা সত্যিই পাপ করেছিল কিনা। নির্ঝর, জানেন, আজকের ঘটনায় আমার বোধোদয় হয়েছে। রাকিব, কি রকম? নির্ঝর, পাপ যত পুরনোই হোক সে দুয়ারে এসে করা নাড়বেই। পাপ তার প্রায়শ্চিত্তের হিসেব বুঝিয়ে দিয়ে যাবেই। রাকিব। নির্ঝরের হাত থেকে চাবি নিয়ে রিফাত, শৌরি গিয়েছে তানির রুমে। লোক খুলে তানিকে রিসেপশনে নিয়ে এসেছে ওরা। তানি রিসেপশনে এসে দেখে রাকিবকে পুলিশ নিয়ে যাচ্ছে। এতদিন পরে নির্ঝরকে দেখেও সেদিকে তানির কোনো খেয়াল নেই। আজ তানি দৌড়ে এসেছে রাকিবের কাছে। রাকিবকে এভাবে দেখে আজ তানির চোখ থেকেও পানি ঝরছে। রাকিবের সামনে এসে তানি বলছে, বন্দি ছিলাম আপনাদের বাড়িতে। বন্দিত্বে কষ্ট হয়েছিল আমার। তবে এতটুকু উপলব্ধি হয়েছিল যে পৃথিবীতে এখনো ভদ্র পরিবার আছে, ভদ্র সমাজ আছে। কারণ আপনার পরিবার আমায় নিরাপদ রেখেছিল। তাছাড়া ভাইয়ের জন্য অথবা বোনের জন্য মানুষের কতটা টান থাকতে পারে সেটা আপনার দাদাকে আর আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি। আর নির্ঝরের মায়ের ব্যাপারে আপনাকে আমি বারবার হুঁশিয়ার করেছিলাম। আপনি একটু সতর্ক হলে আজ এভাবে আপনাকে দেখতে হতো না আমাদের। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। তখন আপনার কথা শুনলে এমন হতো না। নির্ঝরের মা খারাপ ছিল। তবে নির্ঝরের সৌভাগ্য যে প্রথমেই আপনার মতো মেয়ের সাথে দেখা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমার, কারণ আমি আপনার মতো কাউকে এ জীবনে পাইনি। রাকিব, আপনি ভালো হয়ে যেতে চেয়েছিলেন, ভালো হয়ে যেতেন। তানি, ভালো থেকে খারাপ হওয়ার পথে অনেক সঙ্গী পেয়েছিলাম আমি, কিন্তু খারাপ থেকে ভালো হওয়ার পথে আমি কাউকে পাইনি। রাকিব, কষ্ট করে খুঁজলেই পেয়ে যেতেন। তানি, খুঁজেছি। ভালো হতে চেয়েছি। ভালো হওয়ার জন্য আপনাকেও চেয়েছিলাম, কিন্তু আপনিও আসেননি আমার জীবনে। আমায় ফিরিয়ে আনতে কেউ ওভাবে হাত বাড়ায়নি। যারা এসেছে আমার কাছে সবাই স্বার্থের টানেই এসেছে। রাকিব, আপনারও দোষ আছে। আপনার চাওয়াটা ভুল ছিল। তাছাড়া লোভও ছিল আপনার। তানি, যখনই ভালো হতে চেয়েছি তখনই সমাজ আমার দুর্বল জায়গায় আঘাত করেছে। আমায় লোভ দেখিয়ে আবারও লোভের পথে ফিরিয়ে নিয়েছে। ভালো হতে চেয়েও ভালো হতে পারিনি আমি। রাকিব, নির্ঝরকে খুন করতে চেয়েছিলেন কেন? তানি, নির্ঝরের জন্যই ওর মা আমায় ফাঁদে ফেলেছে।
তাই ওকে খুন করে ওর মাকে কষ্ট দিতে চেয়েছিলাম। তাছাড়া ওদের বংশের জন্য আমার বংশ ধ্বংস হয়েছিল। তাই প্রতিশোধের নেশাও ছিল আমার। রাকিব: ওহ, তানি। আপনি যান, নির্ঝরের কাছে যান। আপনার স্বামীকে সান্ত্বনা দিন। স্বামীকে নিয়ে সুখী হন। শুভকামনা থাকবে আপনার জন্য। রাকিব: রাকিব চলে গেছে পুলিশের সাথে। তানি এবার দৌড়ে এসেছে নির্ঝরের কাছে। নির্ঝরকে জড়িয়ে ধরে কাঁদছে তানি। নির্ঝর আজ নিরুত্তাপ। নির্ঝরের বাবার লাশের পাশে এসে বসেছে তানি। চেয়ারম্যানের লাশের সামনে বসেই উদ্ভ্রান্তের মতো করে কান্না করছে সে। সবুজ শেখ লাশ বাড়ি ফিরিয়ে নেয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন। অর্ণবকে নিয়ে গাড়ি থেকে নেমেছে অনিক। সৌরভ প্রথমেই গাড়ি থেকে নেমে হসপিটালে ঢুকে গেছে। সৌরভ রিসেপশনে জানতে গিয়েছে এই হসপিটালের ডাক্তারদের সম্পর্কে। সৌরভ যদিও এই হসপিটালের ডাক্তার নন, তবুও সৌরভ একজন ডাক্তার বলে কথা। অর্ণবের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় সে চিন্তায় আজ বড়ই উদ্বিগ্ন সৌরভ। এদিকে গুলিবিদ্ধ অর্ণবকে হসপিটালে নেওয়া হচ্ছে, এমন খবর শুনে অর্ণবের মা এবং সূচনা চলে এসেছেন হসপিটালে। অর্ণবকে দেখে মা মাহমুদা পারভিন কেঁদে কেঁদে বলছে, আমার ছেলেকে গুলি করেছে। হসপিটাল থেকে আজ ফিরে গিয়েই রাকিবের নামে মামলা দেব। অর্ণব দুঃখের সাথে বলছে, মা, আজ আর মামলা দেওয়ার দরকার নেই। এখন রাকিবের জন্য দোয়া করো যেন ওর সাজা কম হয়। ওর ফাঁসি হোক। অর্ণবের মা: ছি মা, এমন করে বলছো কেন? একটু পরেই তো আবার রাকিবের জন্য কান্না করবা তুমি। অর্ণব: স্পিডবোটে করে সবুজ শেখ লাশ বাড়ি নিয়ে যাচ্ছেন। রিফাত, শৌরি, নির্ঝর, তানি যাচ্ছে সবুজ শেখের সাথে। এ নদী পার হয়েই আজ এসেছিল সবাই। স্ত্রীকে ফেরত নিতে এসে রক্তস্রোত পাড়ি দিতে হবে এমনটা স্বপ্নেও ভাবেনি নির্ঝর। আজ নির্ঝর ভাবছে হয়তো চিরতরে চলে যেতে হবে বলেই বাবা এতদিন আমার সাথে যোগ দেয়নি। হয়তো চলে যাবে বলেই বাবা আজ আমায় বংশ গৌরব, আভিজাত্য, নেতৃত্বের হিসেব বুঝিয়ে দিতে চেয়েছিলেন। মায়ের জন্য আজ কষ্ট হচ্ছে না নির্ঝরের। কেন কষ্ট হচ্ছে না এখন? আজ বাবার জন্যই বুক ফেটে যাচ্ছে তার। সকলের সহায়তায় স্ত্রী ফেরানোর যুদ্ধে জয়ী হয়েছে নির্ঝর। কিন্তু যুদ্ধের দামামা ক্ষত রেখে গিয়েছে নির্ঝরের হৃদয়ে। অর্ণবকে অপারেশন থিয়েটার থেকে কেবিনে আনা হয়েছে। প্রচুর ব্লিডিং হয়েছিল অর্ণবের। বাম বাহুর মাংসপেশি ভেদ করে গুলি গিয়েছিল বলে বড় কোনো শারীরিক ক্ষতি হয়নি অর্ণবের। তবে এখন হসপিটালে থাকতে হবে। অর্ণবের মা হসপিটালে থাকবেন অর্ণবের সাথে। অর্ণবের ব্যাপারে সৌরভ এখন কিছুটা চিন্তামুক্ত। এখনই সৌরভ, অনিক, লহরী আর সূচনা শেখ বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। জানাজা শেষে অনিক আবার আজই ফিরে আসবে অর্ণবের কাছে। ওরা হসপিটাল থেকে বের হওয়ার আগেই অর্ণবের কেবিনে ঢুকেছে চাঁদোয়া। ভীষণ মলিন মুখ আজ চাঁদোয়ার। হয়তো ভাইয়ের গ্রেফতার হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে চাঁদোয়ার। অর্ণবকে দেখতে এসে ভাইয়ের হয়ে ক্ষমা চেয়েছে চাঁদোয়া। এরপরে সৌরভের দিকে তাকিয়ে বলেছে, ডাক্তার সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল। এখানে বলবেন নাকি অন্য? সৌরভ: বাইরে আসুন। চাঁদোয়া। কেবিনের বাইরে এসে সৌরভ চাঁদোয়াকে বলছে, আপনি আজও আমার পিছু ছাড়বেন না। ডাক্তার সাহেব, আজ আমি অন্য প্রয়োজনে এসেছি। চাঁদোয়া: জি বলুন। সৌরভ: ফুফু ঘটনা জানে। কিন্তু অর্ণব ভাইয়া অসুস্থ বলে আমি তার সামনে কথাটা বলিনি। আসলে রাকিব ভাইয়ার গ্রেফতারের কথা শুনে আমার মায়ের স্ট্রোক হয়েছে। ডাক্তার আশঙ্কা করছেন মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে। এখনো যেহেতু পরীক্ষা নিরীক্ষার তথ্য হাতে পাওয়া যায়নি, তাই এখনো ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। আজ শুক্রবার। অনেক ডাক্তারই ছুটিতে। তাই এ হসপিটালে আমাদের পরিচিত যে সকল ডাক্তার ছিল তাদের কাউকে খুঁজে পাচ্ছি না। আমার বাবা রাকিব ভাইয়ার ঝামেলা নিয়ে ব্যস্ত। ডাক্তারের সাথে বিস্তারিত আলোচনার জন্য বাবাকে ফোনে বলতেও পারছি না। আমি ভয় পাবো বলে ডাক্তার আমায় বিস্তারিত বলতে চাচ্ছে না। আপনি তো ডাক্তার মানুষ। আপনি একটু আসুন প্লিজ। ডাক্তারের সাথে কথা বলে মায়ের অবস্থাটা এখনই আমাকে জানান। তাহলে আমি তাড়াতাড়ি পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। একশ্বাসে কথাগুলো বলছে চাঁদোয়া। কোথায় আপনার মা? আমাকে এখনই নিয়ে চলুন উনার ডাক্তারের কাছে। আজ শুনলাম আপনার মা নিজেও ষড়যন্ত্রে জড়িত ছিল। উনাকে চিকিৎসায় সাহায্য করার কোনো ইচ্ছে নেই আমার।
কারণ আপনার ভাইয়ের খুনের আসামি হওয়ার পেছনে আপনার মায়েরও অবদান ছিল। তবুও আপনার অনুরোধ আজ আমি ফেলতে পারছি না। কারণ সেদিন চৌধুরী বাড়ি থেকে ফিরে আসতে আপনি আমায় সাহায্য করেছিলেন। সৌরভ, রিফাতের পোস্টিং অর্ডার হয়েছে এ মডেল থানা থেকে। কিন্তু রিফাত এখনো পোস্টেড হয়ে এ পুলিশ মডেল থানা থেকে যায়নি। আজ লাশ নিয়ে এসে রিফাত জানাজায় অংশগ্রহণ করেনি। ফোর্স নিয়ে বের হয়ে গিয়েছিল রিফাত। শায়রি খুনের পরিকল্পনায় নিরালা বেগমের পরকীয়া প্রেমিক মোতাহারও জড়িত ছিল। নিরালা বেগমকে মোতাহারি বিষ কিনে এনে দিয়েছিল। রিফাত আজ লাশ নিয়ে এসেই শায়রি খুনের মামলা করিয়েছিল। আজই ফোর্স নিয়ে সে গ্রেফতার করেছে মোতাহারকে। কারণ চেয়ারম্যানের কর্মীরা জেনে গিয়েছিল যে পরকীয়া ধরা পড়ে যাওয়ায় নিরালা বেগম খুন করেছিল শায়রিকে। রাকিবের সাথে নিরালার ষড়যন্ত্রে আজ ক্ষুব্ধ হয়েছিলেন চেয়ারম্যান। পাশাপাশি শায়রি খুনের ঘটনা শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে চেয়ারম্যান গুলি চালিয়েছেন স্ত্রীকে এবং নিজেও আত্মহত্যা করেছেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে মোতাহার দূরে পালিয়ে যেতে পারত। উপজেলা চেয়ারম্যানের মৃত্যুর ঘটনা তো আর চাপা থাকে না, মুহূর্তেই ছড়িয়ে পড়ে যায়। আজ ঘটনা জেনেও গিয়েছিল মোতাহার, পালিয়ে গিয়েছিল প্রায়। কিন্তু রিফাত সারাদিন চেষ্টা করে রাত 11টার পরে গ্রেফতার করেছে মোতাহারকে। 4 মাস পরের ঘটনা। ভালোই সংসার করছে নির্ঝর এবং তানি। চাচা সবুজ শেখ নির্ঝরকে বিদেশে যেতে দেননি। নির্ঝরের ইচ্ছে ছিল বউ নিয়ে বিদেশে চলে যাবে। এদিকে বাবার মৃত্যুর পরে উপজেলা চেয়ারম্যানের পদ খালি হয়েছিল। কিছু মানুষ নির্ঝরকে অনুরোধ করেছিল শূন্য পদে উপনির্বাচন করার জন্য। কিন্তু রাজনীতিতে অদক্ষ নির্ঝর চাচা সবুজ শেখকে নির্বাচন করতে বলেছিল। কিন্তু চাচা, ভাতিজা দুজনই রাজনীতিতে অদক্ষ। শেষ পর্যন্ত কেউই উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন করতে রাজি হননি। একসময় ক্ষমতা দিয়েই অন্য জমিদার বংশের বউ রেখে দিয়েছিল নির্ঝরের দাদা। শত বছর ধরে স্থানীয়ভাবে ক্ষমতায় ছিল নির্ঝরদের পরিবার। কিন্তু এবার বউ ফেরত আনতে গিয়ে শুধু বাপ মা হারায়নি নির্ঝর, নির্ঝরের পরিবার হারিয়েছে শত বছর ধরে লালন করা ক্ষমতার দৌরাত্ম্য। সানাইয়ের সুরে যেন সুরেলা হয়েছে চারদিক। এ সুরে মুখরিত হয়েছে বাতাস, মুখরিত হয়েছে আকাশ আর মুখরিত হয়েছে পুরো পৃথিবী। সানাইয়ের সুর বেজেছে আজ শেখ বাড়িতে। এ সুরে সুরেলা হয়েছে শৌরি আর রিফাতের মন। কয়েক মাস পরের ঘটনা। রাকিবের মামলার রায় হয়েছে কিছুদিন আগেই। রাকিবকে আপাতত জেলবন্দি হয়েই থাকতে হবে। যাই হোক, রাকিবের সাজা নিশ্চিত হওয়ার পরে দুই পরিবারের মধ্যে বাকি সম্পর্কগুলো ঠিক করে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে। রিফাত আর শৌরির বিয়ের কথা শেখ পরিবার এবং চৌধুরী পরিবার ছাড়া খুব কম লোকেই জানত। তাই আজ সামাজিকভাবে বিয়ে হচ্ছে রিফাত ও শৌরির। সামাজিকভাবে বিয়ে করে আজ বউ নিয়ে যাবে রিফাত। বিয়ের ছুটি শেষ হলে শৌরিকে নিয়ে যাবে নিজ কর্মস্থলে। রিফাত পোস্টিং নিয়েছে রাজশাহীতে। শৌরিও রাজশাহী ভার্সিটিতেই পড়ে। তাই নিজের সাথে শৌরিকে বাঁকতেই রিফাত পোস্টিং নিয়েছে রাজশাহীতে। সুন্দরী শৌরিকে বউয়ের সাজে দেখে সে আজ খুব খুশি। বধূবেশে পাশে বসে থাকা শৌরিকে রিফাত বলছে, বউ দেখতে বুঝি এত সুন্দর হয়? বারবার এভাবে বউয়ের দিকে তাকাচ্ছেন কেন? জামাই বুঝি এত দুষ্ট হয়? শৌরি, আমি কিন্তু বউ পাগল হয়ে যাচ্ছি। রিফাত, আমিও জামাই পাগল হয়ে গেছি। শৌরি, রিফাত শৌরির নতুন করে বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। সৌরভ এবং লহরী এসে বসেছে রিফাত, শৌরির দুপাশে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে ফেলেছেন ওদের। শুরু হয়েছে গুন্ডা পুলিশের নতুন পথ চলার অঙ্গীকার। আজ বিয়ে শেষে রিফাত শৌরিকে বলছে, এতদিন আসতে যাইতে আমি সালাম দিয়েছি। আজ থেকে কিন্তু আমায় সালাম দিতে হবে প্রিয়দর্শিনী। বাসর ঘরে সালাম না দিলে আমি কিন্তু আমার পা ধরে মাফ চাওয়াবো। বুঝেছি, আবারও মাইর খেতে ইচ্ছে করছে আপনার। শৌরি, হতাশা যখন আশাকে ঘিরে ধরে তখন দুঃখ এসে দুয়ারে উকি দেয়। আর সুখ তখন সুদূরে ছুটি নেয়। চৌধুরী পরিবারের বড় মেয়ে চাঁদোয়ার জীবন থেকেও সুখ ছুটি নিয়েছিল এক অনাকাঙ্ক্ষিত ঝড়ে। ভাইয়ের গ্রেফতার, মায়ের অসুস্থতা চাঁদোয়াকে বিষণ্ণ করে দিয়েছিল পুরোপুরি। সত্যিই চাঁদোয়ার মায়ের ব্রেন স্ট্রোক হয়েছিল তখন। মেয়ের বিষণ্ণতা দূর করতে চাঁদোয়ার বাবা পাত্র খুঁজছিলেন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। তখন অর্ণব মামাকে জানিয়েছিল চাঁদোয়ার ডাক্তার সৌরভকে পছন্দ করার কথা। পুলিশ কমিশনারের পুত্র রাকিব চৌধুরীর জীবন নষ্ট হয়ে গিয়েছিল।
তাই মেয়ে চাঁদোয়ার জীবন নষ্ট করতে চাননি বাবা শামীম চৌধুরী। ডাক্তার সৌরভকে মেয়ের হয়ে বোঝাতে এসেছিলেন শামীম চৌধুরী। আত্মীয়তা থাকায় সৌরভের মায়ের কাছেও এসেছিলেন তিনি। ওইদিকে চেয়ারম্যান এবং নিরালা বেগমের মৃত্যুর দিনে অর্ণব লহরীর ভালোবাসার অবিচ্ছিন্ন টান বুঝতে পেরেছিল সৌরভ। তাই শেষ পর্যন্ত লহরীকে ভুলে চাঁদোয়াকে বিয়ে করতে সম্মতি দেয় ডাক্তার সৌরভ। আজ বিয়ে হচ্ছে সৌরভ আর চাঁদোয়ার। শেখ বাড়ি এবং চৌধুরী বাড়ি আলাদা জেলায় হলেও একই বিভাগের অন্তর্ভুক্ত এ দুটো জেলা। তাই বিভাগীয় শহরের একটি বড় কমিউনিটি সেন্টারে আজ বিয়ে হচ্ছে সৌরভ এবং চাঁদোয়ার। নববধূর সাজে চাঁদোয়াকে চাঁদের মতো সুন্দর দেখাচ্ছে। চৌধুরী পরিবারের সবার সাথে চাচাতো ভাইবোন রিফাত চৌধুরী, রাকা চৌধুরীও উপস্থিত আছে এ অনুষ্ঠানে। কিন্তু আজ বিয়ের দিনে ভাই রাকিব চৌধুরী উপস্থিত নেই বলে ভীষণ মন খারাপ চাঁদোয়ার। বিধবা চাচাতো বোন রাকা এসে চাঁদোয়াকে বোঝাচ্ছে, দেখো আপু, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাকিব ভাইয়ার জন্য আজকের এই শুভ দিনে তুমি মন খারাপ করে রেখো না। চাঁদোয়া নিজেও চেষ্টা করছে মন ভালো রাখার জন্য। সৌরভ আজ সাহায্য করে যাচ্ছে চাঁদোয়ার মন ভালো করতে। কিন্তু নিজের বিয়ের কথা বলে অনেক মজা করত চাঁদোয়া তার ভাইয়ের সাথে। আজ বিয়ের দিনে মনে পড়ছে সেসব কথা। তাই রাকিব চৌধুরীকে আজ কিছুতেই ভুলে থাকতে পারছে না চাঁদোয়া। বিয়ে পড়ানো শেষ হয়ে গেছে সৌরভ ও চাঁদোয়ার। বিয়ে শেষে সৌরভ চাঁদোয়াকে বলছে, বউ হয়ে গেছেন তো আমার। এখন আর আমার পিছু লেগে থাকবেন না। স্বামীর পিছুই তো লেগে থাকবো। বউ পিছু লাগলে ডাক্তারি করব কখন? সৌরভ, এখন বউয়ের ডাক্তারি করবেন। চাঁদোয়া, এখন থেকে আপনি আমার মনের ডাক্তারি করবেন। সৌরভ, সেটা পারবো। তবে বউকে আপনি আপনি করা বাদ দিতে হবে। তা না হলে উল্টাপাল্টা ইনজেকশন দিয়ে ডাক্তারকে মেরে ফেলবো। সৌরভ, জীবনটাই তোমাকে দিয়ে দিলাম। মেরে ফেলবা নাকি বাঁচিয়ে রাখবা সেটা তোমার বিষয়। সৌরভ, বসন্তের রং লেগেছে হৃদয়ে। এ রঙে হৃদয় হয়েছে রমিলা, জীবন হয়েছে উতলা। এ রমিলা উতলা অবাধ্য জীবন সঙ্গী চায় যে এখন। তাই আজ চিরসঙ্গী হতে চলছে অর্ণব ও লহরী। আজ শুধু সৌরভ চাঁদোয়ার বিয়ে নয়। আজ একই কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে অর্ণব লহরীরও। প্রথমে বোন চাঁদোয়ার বিয়ে সম্পন্ন করেছে অর্ণব। এবার সে নিজে বিয়ে করবে। কাজী সাহেব এসে বসেছেন অর্ণব লহরীর পাশে। অন্য সবাইও এসে ভিড় করেছেন এখানে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন। বেখেয়ালি লহরী আজও কিছুটা বেখেয়ালি। বিয়ে পড়ানোর এক পর্যায়ে লহরীকে কবুল বলতে বলছেন কাজী সাহেব। কিন্তু বেখেয়ালি লহরীর কোনো হুঁশই নেই। কবুল বলার কোনো লক্ষণও নেই। অর্ণব তো পুরো টেনশনে পড়ে গেছে। কি হলো ম্যাডাম ভোলাভালার? কাজী সাহেবও অবাক হচ্ছেন। এর মধ্যে শৌরি এসে লহরীর কাঁধে জোরে জোরে চাপ দিয়ে বলছে, কি চিন্তা করছিস? তোকে তো কবুল বলতে বলছে। ও আচ্ছা। কবুল কবুল কবুল। এক শ্বাসে 3বার কবুল বলে দিয়েছে লহরী। খানিক বাদে বিয়েও শেষ হয়ে গেছে অর্ণব ও লহরীর। বিয়ের পরে অর্ণব জিজ্ঞেস করছে লহরীকে, তখন কবুল বলতে এত দেরি করেছো কেন? তখন হঠাৎ করেই আমার শায়রি আপু আর বড় চাচার কথা মনে পড়েছিল। এমন মৃত্যু আশা করিনি। বেঁচে থাকলে তারা দুজনও তো আমার বিয়ের অনুষ্ঠানে থাকতো। লহরী, সেটা ঠিক। তবে উনাদের জন্য মন খারাপ না করে দোয়া করতে হবে। অর্ণব, হ্যাঁ সেটাই। এখন থেকে কিন্তু আর বেখেয়ালি হওয়া যাবে না, মন খারাপও করা যাবে না। কত যুদ্ধবিগ্রহ করে এ ম্যাডাম ভোলাভালাকে নিতে এসেছি। সে যদি মন খারাপ করে বেখেয়ালি হয়ে বসে থাকে তবে কি আমার ভালো লাগবে? অর্ণব, লহরী লাজুক হেসে বলছে, এমন আর হবে না সাহেব। ঠিক আছে বিবি সাহেব। বলেই অর্ণব পিঠের উপর দিয়ে কাঁধে হাত দিয়ে অনেকটা গলা জড়িয়ে ধরেছে লহরীর। লহরী বলছে, এই করছেন কি? কত মানুষ এখানে। লজ্জাশরম কিছু নেই আপনার? লজ্জাশরম কিছু আছে বলেই তো এতদিন কিছু করিনি। আমি তো আর বউ না যে লজ্জায় ঘোমটা টেনে বসে থাকব। অর্ণব, জামাইদেরও লাজুক হতে হয়। লহরী, আমার সব লাজ আমার বধূয়াকেই দিয়ে দিলাম। ধুমধাম করেই বিয়ে হয়েছে অর্ণব এবং লহরীর। এক অনুরোধ এসেছিল অর্ণবের নানা বাড়ি চৌধুরী বাড়ি থেকে। অর্ণবের মাকে তার ভাইয়েরা অনুরোধ করেছিল অর্ণবের বউ প্রথমে চৌধুরী বাড়িতে আনতে হবে। কারণ লহরী দেখতে লহরীর দাদির মতো, অর্থাৎ মাহমুদ চৌধুরীর সে চুরি যাওয়া নববধূর দেখতে হয়েছে লহরী।
আর যৌবনে মাহমুদ চৌধুরীও দেখতে অর্ণবের মতোই ছিল। তাই লহরীকে নববধূ হিসেবে প্রথমে চৌধুরী বাড়িতে এনে রাখার অনুরোধ করা হয়েছিল। মামাদের অনুরোধে অর্ণব বউ নিয়ে এসেছে চৌধুরী বাড়িতে। আজ এ বাড়িতেই বাসর সাজাতে চেয়েছিল সবাই। কিন্তু চৌধুরী বাড়িতে বাসর করলে মাহমুদ চৌধুরীর ভূত আসতে পারে। অর্ণব সেজে বাসর রাতে ভূত বিরক্ত করতে পারে লহরীকে, এমন ভেবে অর্ণব বউ নিয়ে চলে এসেছে নিজ বাড়িতে। অর্ণব মাত্র 1 ঘন্টা বউ রেখেছিল চৌধুরী বাড়িতে। ওই 1 ঘন্টা সময়ও বেচারা ভূতের ভয়ে বউকে চোখে চোখে রেখেছিল। যাই হোক, এশার আজানের সময়ই অর্ণব বউ নিয়ে চলে এসেছিল নিজ বাড়িতে। সব আনুষ্ঠানিকতা এবং রাতের খাওয়া দাওয়া শেষে লহরীকে নিয়ে আসা হয়েছে বাসর ঘরে। লহরী বসে অপেক্ষা করছে অর্ণবের জন্য। ভারী শাড়ি, গয়না পরে থাকার কারণে এসির মধ্যেও যেন গরম লাগছে তার। এর মধ্যে লহরীর শাশুড়ি এসে 1 গ্লাস দুধ দিয়ে গেছে লহরীর হাতে। বাসর ঘরে এলে অর্ণবকে 1 গ্লাসের দুধ খেতে দিতে বলেছে লহরীর শাশুড়ি। এদিকে সূচনার মেয়ে হয়েছে 2 মাস আগে। মেয়ে হওয়ায় অনিকসহ ফ্যামিলির সবাই বেশ খুশি হয়েছে। 2 মাসের মেয়ে নিয়ে ভীষণ ব্যস্ত সূচনা। তাই হয়তো দুধ নিয়ে আসতে পারেনি সে। শাশুড়ি এসে দিয়ে গেছে 1 গ্লাস ভর্তি দুধ। লহরী ভাবছে বাসর ঘরে এভাবে গ্লাসে করে স্বামীকে দুধ খাওয়ানোর নিয়ম আবিষ্কার করেছে কে। বাসর ঘরে ঢোকার আগে গ্লাস ভর্তি দুধ খেয়ে এলেই তো হয়। নতুন বউকে কেন ঝামেলা দিতে হবে? যত সব ফালতু নিয়ম। এসব ভাবতে ভাবতে হাতের দুধ নিজেই খেয়ে ফেলছে বেখেয়ালি লহরী। গ্লাসের বেশিরভাগ দুধ খেয়ে ফেলার পরে লহরীর খেয়াল হয়েছে, আরে এটা তো অর্ণবকে দিতে হবে। আমি কেন খেয়ে ফেললাম? গ্লাসের অর্ধেক দুধ থাকলেও লহরী বলতে পারত যে আমার অর্ধেক আমি খেয়ে ফেলেছি আর আপনার জন্য অর্ধেক আছে। কিন্তু গ্লাসে তো অর্ধেকেরও কম দুধ আছে। এবার কি করবে বেচারি? বিয়ের পরে স্বামীর প্রতি প্রথম দায়িত্বটাও পালন করতে পারল না। লহরী ভাবছে, না, এতটা দায়িত্বহীনতার পরিচয় দেয়া যাবে না। স্বামীর প্রতি আমার দায়িত্বশীল হতেই হবে। হঠাৎ করেই লহরীর খেয়াল হলো এ রুমের বেডসাইড টেবিলে পানির জগ রাখা আছে। লহরী ভাবছে দুধে কিছুটা পানি মিশিয়ে অর্ধেক গ্লাস পূর্ণ করে রাখি। অর্ণব এলে পানি মিশ্রিত অর্ধেক গ্লাস দুধ দেয়া যাবে। বিয়ের ঝামেলায় ক্লান্ত অর্ণব বুঝতেই পারবে না যে গ্লাসের দুধে পানি মেশানো আছে। এসব ভাবতে ভাবতেই লহরী দুধের গ্লাসে পানি ঢালতে শুরু করে দিয়েছে। কিন্তু তখনই অর্ণব বাসর ঘরে এসে ঢুকেছে। এসেই লহরীর ঘটনা বুঝতে পেরে হো হো করে হেসে দিয়েছে অর্ণব। এবার দরজা আটকিয়ে লহরীর কাছে এসে হাত থেকে গ্লাস সরিয়ে রেখেছে অর্ণব। লহরীকে কোলে তুলে নিয়ে বলছে, কি অবস্থা ম্যাডাম ভোলাভালা? বাসর ঘরে চুরি করা হচ্ছে। লহরী লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে। অর্ণব বলছে, ভেবেছিলাম আমার জুতো চুরি, মন চুরি করেই ক্ষান্ত দিয়েছেন। এখন তো দেখছি বাসর ঘরেও চুরিবিদ্যা ছাড়ছে না। লহরী কিছুই বলছে না। চোখ বন্ধ করেই মুচকি হেসে যাচ্ছে। অর্ণব বলছে, সামান্য দুধ খাইয়েই এত টেনশন? কবে বড় হবা তুমি? অবশ্য তোমার এ ভোলাভালা স্বভাবের জন্যই তোমায় এত ভালোবাসি। লহরী লাজরাঙা স্বরে বলছে, কখন থেকে কোলে নিয়ে রেখেছেন আমায়? কোল থেকে নামান বলছি। ছাড়ুন, ছাড়ুন আমায়। আজ ছাড়ব না আমার বধুয়াকে। অর্ণব, আমায় এভাবে রাখতে আপনার কষ্ট হচ্ছে নিশ্চয়ই। লহরী, যত কষ্ট হোক, যত ঝড় আসুক, যত বাধা আসুক, এভাবেই জড়িয়ে রাখবো আমার বধুয়াকে। অর্ণব, নিরালা বেগমের পরকীয়া প্রেমিক মোতাহার অবিবাহিত ছিলেন। নিরালা তাকে বিয়ে করতে দেয়নি। চেয়ারম্যানের হক নষ্ট করেই তিনি নিরালার সাথে পরকীয়া করে গিয়েছিলেন। মোতাহারের নিজের স্ত্রী, সন্তান না থাকায় শারীরিক খুনের মামলায় আটক হওয়ার পরে তেমন কেউই তার খোঁজ নেয়নি। রাকিব চৌধুরীর সাজা কমানোর জন্য যেমন 14 গোষ্ঠী মিলে সবাই লড়েছিল, তেমন কেউই লড়েনি মোতাহারের জন্য। শারীরিক খুনের পরিকল্পনায় সাহায্য করাই 14 বছর জেল হয়েছিল মোতাহারের। সে এখনো জেলেই আছে। কখনো কখনো জীবনপথে নেমে আসে ঝড়। সে ঝড়ে পথিক হারায় জীবনপথের দিক। দিক হারিয়ে পথিক ছুটে চলে দিক বিদিক। একসময় সব ঝড় থেমে যায়। যদি লক্ষ্যে ফেরার ইচ্ছে থাকে তবে পথিকও ফিরে আসে পথের খোঁজে। এ পথের খোঁজে এসে কখনো কখনো পথিককে নতুন করে জীবনপথ তৈরি করতে হয়। জীবন ঝড়ে পথ হারিয়ে 10 বছর আগে জেলে গিয়েছিল রাকিব চৌধুরী।
আজ 10 বছর পরে সে তৈরি করতে যাচ্ছে নতুন জীবনপথ। হ্যাঁ, 10 বছর পরের ঘটনাই লিখছি এখন। 10 বছর কারাভোগের পরে 2 মাস হল জেলমুক্ত হয়েছে রাকিব চৌধুরী। 32 বছর বয়সে নিরালা বেগমকে খুনের দায়ে জেলে গিয়েছিল রাকিব চৌধুরী। রাকিবের মামলার দায়িত্বে ছিলেন চাচা অ্যাডভোকেট সেলিম চৌধুরী। শায়রি খুনের আসামি ছিলেন নিরালা বেগম। মামলার তথ্য প্রমাণে দেখানো হয়েছিল যে রাকিব জানত নিরালা বেগম খুনের আসামি। খুনের আসামি নিরালা বেগম পিস্তল নিয়ে গুলি করতে পারত, তাই রাকিব নিরালাকে গুলি করেছিল। তাছাড়া পুলিশের গাফলতি ছিল। রাকিবের সাজা কমাতে রিফাত মিথ্যা স্বীকারোক্তি দিয়েছিল। রিফাতের স্বীকারোক্তি ছিল এমন, শেখ বাড়ি সংশ্লিষ্ট পুলিশ মডেল থানার দায়িত্বে থাকায় শায়রি খুনের যাবতীয় প্রমাণ আমার কাছে ছিল। নিরালা বেগম ছিলেন খুনের প্রধান আসামি। সেদিন রিসর্টে এসে আমি খুনের আসামি নিরালাকে গ্রেফতার করতে চেয়েছিলাম। কিন্তু নিরালা পালিয়ে যেতে চেয়েছিলেন। তখন আমি উনাকে থামানোর জন্য গুলি করতে বাধ্য হয়েছিলাম। ভুলক্রমে আমার ফুফাতো ভাই অর্ণব মাহমুদ সামনে চলে আসায় সে গুলিবিদ্ধ হয়ে গিয়েছিল। আমি আমার গুলিবিদ্ধ ভাই অর্ণবের কাছে ছুটে গিয়েছিলাম। পিস্তল পাশে রেখে আমি আমার ভাইয়ের অবস্থা বোঝার চেষ্টা করছিলাম। আমার অমনোযোগিতার সুযোগে নিরালা ফিরে এসেছিলেন এবং পিস্তল কেড়ে নিয়ে হয়তো আমাকেই গুলি করার চিন্তা করেছিলেন। সেই মুহূর্তে আমার ভাই রাকিব চৌধুরী আমাকে বাঁচাতে পিস্তল নিয়ে খুনি নিরালাকে গুলি করেছিল। আমার পিস্তলে ওই সময়ে মাত্র একটি বুলেট ছিল। রাকিব ওই একটি বুলেট দিয়েই বিদ্ধ করেছিল নিরালাকে। রাকিবের ওই গুলিতে নিরালা নিহত হননি। রাকিবের বিদ্ধ করা ওই একটি বুলেট হয়তো নিরালাকে খুন করার জন্য যথেষ্ট ছিল না। নিরালা নিহত হয়েছিলেন তার স্বামীর করা গুলিতে। অর্ণব রিফাতের মতো একইরকম স্বীকারোক্তি দিয়েছিল যে রিফাত খুনি নিরালাকে গুলি করতে গিয়ে তাকে গুলিবিদ্ধ করেছিল। রাকিব যে অর্ণবকে গুলি করেছিল এ ব্যাপারটা পুরোপুরি স্কিপ করা হয়েছিল। অর্ণব স্বীকারোক্তি দিয়েছিল যে রিফাতকে বাঁচাতেই রাকিব গুলি করেছিল এবং মাত্র 1 রাউন্ড গুলি করেছিল রাকিব। নিরালা এবং হাবিব শেখকে বিদ্ধ করা প্রায় সব গুলি দাফনের আগে শরীর থেকে বের করে ফেলা হয়েছিল। পুলিশ কমিশনার শামীম চৌধুরীর নির্দেশে রিফাত গুলি বের করে ফেলার ব্যবস্থা করিয়েছিল। সেই গুলি সরিয়েও ফেলা হয়েছিল রিফাতের নির্দেশে। নিরালার লাশ পোস্টমর্টেমও করা হয়নি। তাই রিফাত চৌধুরীর পিস্তলের কত রাউন্ড গুলি রাকিব ব্যবহার করেছিল তার হিসেব পাওয়া যায়নি। রিসর্ট থেকে যাবতীয় সিসিটিভি ফুটেজ ঘটনার কিছুক্ষণ পরেই নষ্ট করে ফেলতে বাধ্য করেছিলেন পুলিশ কমিশনার শামীম চৌধুরী। তাই রাকিবের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ দেখানো যায়নি। আর অর্ণব নির্ঝরের মুখ বন্ধ করে রেখেছিল। অর্ণবের কথার বাইরে গিয়ে নির্ঝরও শক্তভাবে রাকিবের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। অর্ণব নির্ঝরকে বুঝিয়েছিল, আপনার মা পরকীয়ার কারণে শায়রিকে খুন করেছিল। পরকীয়ার কারণে খুন করে আপনার মা ফাঁসিতে ঝুললে সেটা আরও বেশি অসম্মানজনক হতো। তাছাড়া আপনার দাদা অন্যের স্ত্রীকে রেখে দিয়েছিল। যদি আপনার দাদা অন্যের স্ত্রীকে কেড়ে না নিত তবে আপনার স্ত্রীকেও চৌধুরী বাড়িতে নেওয়া হতো না। আর আপনাদের সাথে রাকিবের কোনো শত্রুতাও তৈরি হতো না। সেক্ষেত্রে এই খুনখারাবিও হতো না। দোষটা প্রথমে আপনারাই করেছিলেন। তাছাড়া রাকিব লম্পট হলেও সে আপনার স্ত্রীকে সতী রেখেছিল। আপনার উচিত রাকিবের বিরুদ্ধে শক্ত হয়ে না দাঁড়িয়ে চুপ করে থাকা। তানি এবং নির্ঝরের দাদিকেও তখন অর্ণব ব্যবহার করেছিল নির্ঝরকে বোঝাতে। শেষ পর্যন্ত নির্ঝরকে মানাতে সক্ষম হয়েছিল অর্ণব। নির্ঝর ইচ্ছে করেই শক্ত কোনো প্রমাণ সরবরাহ করেনি রাকিবের বিরুদ্ধে। তাই সাজাও কম হয়েছিল রাকিবের। রাকিবের বিরুদ্ধে একসময় অনেক হত্যাচেষ্টা মামলা দিয়ে জেল খাটাতে চেয়েছিল অর্ণব। কিন্তু রাকিব জেলবন্দি হওয়ার পরে অর্ণবেরও ভাবনায় পরিবর্তন এসেছিল। অর্ণব ভেবে দেখেছিল এ বউ সংক্রান্ত ঘটনায় রাকিব যতটা অভিযোগে অভিযুক্ত তার চেয়ে আরও বেশি অভিযুক্ত লতিফ চৌধুরী। কারণ লতিফ চৌধুরীর ওয়াদা রাখতে গিয়েই রাকিব জড়িয়েছিল এ ঝামেলায়। আর রাকিব অনিককে কুপিয়েছিল এ বউ সংক্রান্ত কারণেই। আর রিফাত চৌধুরী চিন্তা করেছিল আমি নিরালাকে আগে গ্রেফতার করলে নিরালা সত্যিই এত বড় ষড়যন্ত্র করতে পারত না। আর রাকিব চৌধুরীকেও খুনের আসামি হতে হতো না। তাছাড়া রিফাত আরও চিন্তা করেছিল যে নির্ঝরের বিয়ের দিন নববধূকে রাকিব চৌধুরী চুরি করেনি। নববধূ তানিকে চুরি করে উঠিয়েছিলাম আমি।
অন্যের বউ চুরি করতে অনিচ্ছুক ছিল রাকিব চৌধুরী। দাদা লতিফ চৌধুরীর আদেশে বউ চুরি করতে এসে সেদিন দায়সারাভাবে দূরে দাঁড়িয়ে হেয়ালি করছিল রাকিব চৌধুরী। আর আমি রিফাত চৌধুরী সেদিন নির্ঝরের বউ তানিকে উঠিয়ে নিয়েছিলাম। অথচ এই বউ চুরি খেলা খেলতে অনিচ্ছুক রাকিব চৌধুরী শেষ পর্যন্ত এ খেলায় বলি হয়ে গেল। একরকম ডেকে এনে রাকিবকে খুনের আসামি বানানো হয়েছে। তাছাড়া রাকিব তাদের বংশীয় ইস্যুতে পরাজয় মেনে নিতে চায়নি। এসব ভেবেই নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে গিয়েছিল রিফাত। এ মামলার জন্য সত্যমিথ্যা যাবতীয় তথ্য প্রমাণ রিফাত চৌধুরী সংগ্রহ করে দিয়েছিল পিতা সেলিম চৌধুরীকে। নিজে মিথ্যা স্বীকারোক্তিও দিয়েছিল। উল্টো দিকে অর্ণব সকল তথ্য প্রমাণ সরবরাহ থেকে নির্ঝরকে সংযত করে রেখেছিল। তবে এসবের পূর্বে সংশোধিত হয়ে যাওয়ার জন্য অর্ণব ওয়াদা করিয়েছিল জেলবন্দি রাকিবকে। রাকিব মেনে নিয়েছিল। হয়তো অতীতের পাপী সেদিন রাকিবকে ঘিরে ধরেছিল। তাই খুন করিয়ে প্রায়শ্চিত্তের দুয়ার ডেকে নিয়ে গিয়েছিল রাকিবকে। এই 10 বছরে রাকিব চৌধুরীর দাদি, বাবা, মা সবাই ইহলোক ত্যাগ করেছেন। জেল মুক্তির পরে রাকিবকে বিয়ের কথা বললে রাকিব বিয়ে করতে রাজি হয়নি। চাঁদোয়া, অর্ণব, অনিক, রিফাত, সৌরভ সবাই অনেক বুঝিয়ে বিয়েতে রাজি করিয়েছে রাকিবকে। আজ 42 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছে রাকিব চৌধুরীকে। রাকিবকে বিয়ে দেয়া হচ্ছে বিধবা চাচাতো বোন রাকা চৌধুরীর সাথে। মাত্র 20 বছর বয়সে বিধবা হওয়ার পরে রাকা আর বিয়ে করেনি। লেখাপড়া কমপ্লিট করে রাকা চৌধুরী একটি স্কুলে চাকরি করে যাচ্ছিল। হুট করেই রাকা চৌধুরীকে রাকিবের বিয়ের পাত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে। বিয়েতে কিছুটা অনিচ্ছুক রাকিব চৌধুরী পাত্রীর ব্যাপারে শর্ত দিয়েছিল অর্ণবকে। রাকিব অর্ণবকে বলেছিল, দেখ, আমি সংশোধিত হয়ে ফিরেছি। অনেকটাই ভালো হয়ে গেছি আমি। কিন্তু খুনের দায়ে জেল খেটেছি বলে এ সমাজ আমায় ভালো থাকতে দেবে না। অপমানে, ঘৃণায়, লাঞ্ছনায় আর আঘাতে আঘাতে সমাজ আবার আমায় নষ্ট করে ফেলবে। তাই বিয়ে করলে ধার্মিক, সহনশীল এবং আমার সাথে পরবাসী হতে পারবে এমন মেয়েই আমি বিয়ে করব। কারণ আমি এ সমাজ ছেড়ে দূরে চলে যেতে চাই। এক্ষেত্রে যে আমার সঙ্গী হতে পারবে তার সাথেই আমার বিয়ে দেওয়ার চিন্তা করিস। রাকিবের শর্ত শুনে চিন্তায় পড়ে গিয়েছিল অর্ণব। পরে অনিক, রিফাত, সৌরভ, চাঁদোয়া সবার সাথে আলোচনা করে বুঝতে পারে যে বিধবা রাকা চৌধুরীর জীবনেও অনেক কষ্ট। সদ্যযৌবনা রাকা তখন পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। কিন্তু বিয়ের কদিন পরেই স্বামী হারিয়ে অলক্ষী, বিধবার খেতাব নিতে হয়েছিল রাকাকে। এ সমাজের অপমান, অবজ্ঞা, লাঞ্ছনা আর অত্যাচারে রাকার জীবনও অতিষ্ঠ হয়ে আছে। মাত্র 20 বছর বয়সে বিধবা হয়ে সুন্দর স্বপ্ন দেখার স্বাদ শেষ হয়ে গিয়েছিল রাকার। তাই রাকাকে বুঝিয়ে শুনিয়ে রাকিবের সাথে বিয়েতে রাজি করানো হয়েছে। রাকা যথেষ্ট ধার্মিক এবং সহনশীল মেয়ে। আর এ সমাজ ছেড়ে যেতে পারলে রাকা নিজেও খুশি। তাই রাকার সাথেই বাকি জীবনপথ চলার অঙ্গীকারাবদ্ধ হচ্ছে আজ রাকিব চৌধুরী। দুজন স্বপ্নহারা পথিককে আজ একই পথে এনে নতুন স্বপ্নের হাতছানি দেয়া হচ্ছে। রাকিব চৌধুরীর বিয়েতে অর্ণবল হরি, অনিক সূচনা, সৌরভ চাঁদোয়া, রিফাত শৌরি সবাই এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে। শুধু নির্ঝর আসেনি। কিন্তু নির্ঝর না এলেও তানি এসেছে ছেলেমেয়ে নিয়ে। চাঁদোয়া তানিকে জোর করে নিয়ে এসেছে। আজ রাকিবের বিয়ে পড়ানো শেষে সূচনা, শৌরি, লহরী, তানি সবাই এসেছে রাকার কাছে। রাকিব চৌধুরী মাথা নিচু করে রেখেছে। রাকাও কিছু বলছে না। ওরা এবার ছবি তুলছে এ নতুন বর, বউয়ের। ফিরে যাবার আগে তানি রাকিবকে উদ্দেশ্য করে বলেছে, শুভকামনা রইল নতুন জীবনের জন্য। রাকিব রাকার হাত ধরে ওদের সবার উদ্দেশ্যে বলে দিয়েছে, আমার বউ আমায় মেনে নিয়েছে। শেখ বাড়ির মেয়ে, বউয়ের মতো ঝামেলাবাজ না আমার বউ। ইনশাআল্লাহ আমি সুখী হতে পারবো। এমন কথা শুনে লহরী সাথে সাথেই রাকিবকে বলে দিয়েছে, আমরাও আপনাকে সুখী দেখতে চাই। দুটো সম্ভ্রান্ত পরিবারের মধ্যে শত্রুতায় হয়েছিল অনেক পাপ। পাপ দুয়ারে এসে পাপীকে ডেকে নিয়ে গিয়েছিল প্রায়শ্চিত্তের কাছে। প্রায়শ্চিত্ত পাপীকে ধুয়ে মুছে পাপকে করে দিয়েছে বিদায়। পাপ, পুণ্য, প্রায়শ্চিত্ত আর শত্রুতার মাঝেই হয়েছিল এ খেলা। এ খেলায় প্রায়শ্চিত্ত পাপকে সরিয়ে পুণ্যকে এনে দিয়েছে জয়। পাপের হয়েছে পরাজয় আর শত্রুতার হয়েছে ক্ষয়। সমাপ্ত। গল্প 1 প্রণয় সাইরে। অন্তিম পর্ব। লেখিকা সুলতানা তানি।